আমি এখন থাকছি ধানমন্ডিতে থাকছেন। ঠিক আছে, চলুন শুরু করেন, আপনি যেখান থেকে বলতে চান। আমি কি ছোটকাল থেকে শুরু করবো নাকি? আপনার একেবারে ছোটবেলা থেকেই আমরা শুনি, যেখান থেকে আপনি তো গল্প কেন বলতে এসেছেন সেটা আমি জানি, জি, কিন্তু সেই গল্প তো আসলে থাম করে বললে হবে না, সেটা রাগ পিছনে অনেক কিছুই থাকে। হ্যাঁ, তো আপনি ছোটবেলা থেকেই শুরু করেন। হ্যাঁ, ছোটবেলা যেমন আমি যখন ক্লাস 1 থেকে শুরু করি, আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি। আচ্ছা, আমি এর বেশি আর কিছু পড়তে পারিনি, কারণ আমার পারিবারিক আর্থিক সমস্যা আছে। তারপর আমার বাবা আবার হাল চাষ করে, ঠিক আছে, আমরা আবার জমি জমা চাষ, হ্যাঁ কৃষক, আমার বাবা কৃষক। জি। তো আমরা হচ্ছে 3 বোন আর হচ্ছে 2 ভাই। আচ্ছা, আমি সবার ছোট। আচ্ছা। আর আমার সবার বড় হচ্ছে আমার বড় ভাই, আর মাঝে হচ্ছে 3 বোন। তো সংসার আর কি কাজ করার মতো কোনো মানুষ নাই, তো এই জন্য আর কি আমার একটু হেল্প করতে হয়। যেমন উনি আবার চাষবাস করে, জমি জমা দেখা, একটা জিনিস করলে ওটা আবার একটু কিছু করতে হয়। তারপর গরু আছে, গরু থেকে আমাদের আবার লালন পালন করতে হয়। তারপর এই জন্য আর কি আমার পড়াশোনাটা হয় না। আর আমার বড় ভাই ঢাকা আর কি, উনি রং মিস্ত্রি কাজ করে। উনি আর দেশে যায় টানা বেশি, একটা হালকা পাতলা যায়, মাসের আগামাতায় বা 6 মাস পর পর এরকম যায় আর কি। তারপর আমার পড়াশোনা হচ্ছে না। আর আমার বাবা একটু রাগী মানুষ, আমার বাবা অনেক রাগী মানুষ। মানে যে কোনো কথা, হেয়ার কথার উল্টাটা যদি হয়, উনি অনেক রাগ হয়ে যায়, খেপে যায়। ঠিক আছে, অনেক রেগে যায়। আর আমার মা খুব একদম অনেক নরম মানুষ। আমার যদি উনি বকা দেয় তাহলে আমার মা সহ্য করতে পারে না। আমার বাবা যদি আমার বকা দেয়, আমার আম্মা সহ্য করতে পারে না। পরে আমার আম্মার সাথে আমার বাবার সাথে ঝগড়া হয়ে যায়। পরে এটা আবার আমার দেখতে খারাপ লাগে, কি রে, আমার জন্য আমার আম্মা আমার জন্য এত বকা শুনে। তারপর এমনকি আমার বাবা আমার আম্মার গায়ে হাতও তোলে। তারপরে এটি আমার বড় ভাই জানি না, আমার বড় ভাই কিছু করার নেই, যে বাপ মা কি কমু, এরকম ধরনেরটাই আমার বুঝতে। এখন আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা এরকম করে শেষ করছি আর কি। এরকম বাসায় আমার বাবার সাথে ঝগড়াঝাড়ি টুকটাক এরকম হইতো। পরে একদিন আমার বললো যে আমি ভাত খাইতে আইছি, তাহলে তুই একটু যা কর, বিলে গরুর একটু দেখ। আচ্ছা। পরে আমি দেখতে গিয়ে আমি আবার আপনার এই শুক্রবার আবার বিটিভিতে ছবি চলতো। আমাদের পাশের গ্রামের বাড়িতে আবার বিটিভিতে এরকম ছবি চলতো। পরে আমারও ছবির নেশা ছিল বেশি। পরে আমি যে ছায়াছবি দেখতাম, এই ফাঁকে গরু কই আছে না আছে, মানে আমার কোনো কেয়ার নেই। পরে আমার হঠাৎ করে একদিন আব্বা অনেক বকাঝোকা, অনেক শুরু করে দিল। পরে দিয়ে আমার আর ভালো লাগতেছে না গ্রামের বাড়ি, যে আব্বার বকাঝোকা, আমার আম্মা এরকম আমার জন্য এরকম বকাঝোকা করে করে। সেই জন্য আর কি করলাম কি, আমার কাছে তো টাকা নেই, আমি ঢাকায় পড়বো। আমার কি নিয়ত যে আমি ঢাকায় পড়ুম। আচ্ছা। এখন আমি যে ঢাকামো, আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, কি করবো। তারপর আমার কাছে আমার গাছ কাটতে দিছিল বিলে যাওয়ার জন্য। আমার কাছে একটা কাঁচি ছিল, কাঁচিটা করলাম কি, ওই যে গ্রামের বাড়িতে বড় বড় মাটির চাকুটা এরম করে পুকুরের পাশ দিয়ে, যেমন যে আমরা যেটাকে বলা হয় বেয়ার বলি, আমরা বেয়ার বলি, ওই মাটির নিচে আমি কাঁচি গুজিয়ে থুয়া তারপর আমি করছি কি, বাড়িতে পড়ছি। বাড়িতে আয়া তারপর ঘর থেকে আমি 1 কেজি চাল নিয়েছিলাম দোকানে, ওটা আমি বিক্রি করছি 15 টাকা না জানি 14 টাকা। আমার বয়স কত তখন আপনার পড়াশোনা করছেন? হ্যাঁ, ওই সময় পড়াশোনা মানে 5 পর্যন্ত পড়াশোনা আমি শেষ করছি। ঠিক আছে, 1 কেজি চাল নিয়ে দোকানে 14 টাকা না 15 টাকা বিক্রি করছি। করার পর আমার কাছে 14-15 টাকা, এর ছাড়া কোনো টাকা টুকা নেই। আচ্ছা। পরে আমি করলাম কি, গাড়ি গুড়ি ছাড়াই আমি হাইটে আমার নানা বাড়ি চলে যাই। আচ্ছা। নানা বাড়ি ওখানে আবার রাইত আমি থাকি। এদিন আবার আমার বাবা আর মা সবাই আমার খোঁজাখুঁজি করতেছে, কিরে মারুফ গেল কই। তারপর সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, শুধু খোঁজা হয় নাই আমার নানা বাড়িতে। আচ্ছা। ঠিক আছে, তারপর কে জানি আবার বলতেছে যে তোর বাবা আইতেছে, তো আমার দেখলে তো আমার নিয়ে যাবো, তাহলে আর আমি এখানে থাকবো না। তাইলে আমি করলাম কি, আমার বাবা যখন আসে আমি শুনতেছি, তখন আমি আবার আমার নানা বাড়ি থেকে পালিয়ে যাই। আচ্ছা। পালিয়ে যেয়ে আমি আবার আমরা তো আবার লঞ্চে আসতে হয়। আমি লঞ্চ ঘাট চলে যাই। লঞ্চ ছাড়ে আপনার 5টা বাজে, আমি এই জায়গায় 12টা বাজে গিয়ে আমি বই রয়েছি। পরে আমি এই লঞ্চে 5টা বাজে ছাড়া আমার বাবা আর আইসে আমার পায় না। আচ্ছা। যে ভাই মনে বাড়িতে আবার চলে গেছে, বাড়িতে যখন চলে গেছে এই কথা হই না, আমার বাবা বাড়িতে চলে আইছে। আমি যে লঞ্চ ঘাট আইছি, ওই লঞ্চ ঘাটে আর আসে না উনি, যদি আসে তাহলে কিন্তু আমার পাওয়া যায়। এই লঞ্চে কইরা ঢাকায় পড়ি। আবারও জিজ্ঞেস করছি, বয়স কত তখন আপনার? আমার বয়স তখন 10 থেকে 12 বছর হবে। পড়াশোনা করছিলেন ওই সময়? হ্যাঁ। কোন ক্লাসে? এই সময় আমি মনে করেন 5 ক্লাস 5 পড়েন। আচ্ছা, হ্যাঁ।
ঢাকা আমি আয়াপুরি আমার ভাইয়ের আবার একটা বন্ধু আছে। আমার ভাইয়ের বন্ধু থাকে গাবতলী, আর আমার ভাইয়া থাকে মোহাম্মদপুরে। আচ্ছা। পরে আমি গাবতলী, আমার ওই সময় লঞ্চের ভাড়া ছিল না, আর আমার কাছে ওই সময় ভাড়াও ছিল না, আমার কাছে ভাড়া রাখেও নেই, কারণ আমি অনেক ছোট ওই সময়, 10-12 বছর বয়স ওই সময় আর কি। আচ্ছা। ভাড়া রাখে নাই। তারপর আমি নাইমা একটা বাসে উঠলাম, বাসে ওইটা গাবতলী টেকনিকের নামলাম। এর আগে একবার বেড়াইতে আসি, তখন থেকে আমার চিনা আছে, এই জন্য আর কি আমি সংক্ষেপে আসতে পারছি। পরে আমি গাবতলী নামলাম, নাইমা আইসা ওই গাবতলী পর্বত হল আছে না, ওখানে সামনে আমি বসলাম একটা চায়ের দোকানে। আমার পায়ে কিন্তু স্যান্ডেল নেই, আমি একটা টি শার্ট পরে আইছি আর একটা লুঙ্গি। এই হচ্ছে প্রথম ঢাকা শহরে? জি, এই প্রথম। আর একবার আইছি ওই সময়, এইবার আইসি আমি পলে আইছি, চুরি করে আইছি, কাউরে বইলে আসিনি আর কি। বাবা মার সাথে রাগারাগি করে আর কি আমি চলে আইছি আর কি। পর্বত হলের সামনে আমি একটা চায়ের দোকানে বসলাম, দেখি আমাদের পরিচিত কেউ পাই নাকি। আমার দেখলে অবশ্য সবাই চিনবো। পরে একজন পাইছি, একজন পাওয়ার পর আমি বললাম যে, আমার ভাইয়ের বন্ধুর নাম হচ্ছে কবির, বললাম যে ভাইয়া কবির ভাইয়ের বাসাটা কোথায়, আপনি কি বলতে পারেন? কয় হ্যাঁ বলতে পারি, আয়। তারপর কয় তুই দেশের তে আইছিস? আমি আইসি দেশের তে। কয় তোর এই অবস্থা কা? আমি দেশের তে না কয়ে আমি আয়া পড়ছি। কয় তাহলে তুই খাইছিস কিছু? আমি কি না, কিছু খাইনি। পরে বাসায়, পরে উনি বাসায় নিয়ে ভাত খাওয়াইলো। ভাত খাওয়াই আমার কয় যে চল কবির বাসায় চল। পরে কবির বাসায় গেলাম। পরে আমি কেন আইছি, কি কারণে আইছি, আমার তো সবকিছু জিজ্ঞাসা করলো। আচ্ছা। জিজ্ঞাসা করে পরে আমার বড় ভাইয়ের কাছে উনি ফোন দিল। আচ্ছা। ফোন দিছে আর বলছে যে এরকম এরকম মারুফ আয়া পড়ছে, তাহলে তুই আইসা নিয়ে যাও রে। পরে আমার ভাইয়া আইসে আমার জিজ্ঞাসা করলো তুই কেন আইছিস এরকম, বাড়িতে আব্বা মা চিন্তা করতেছে। আমার চিঠি দিছে, ওই সময় ভাইয়া মোবাইল ছিল না, চিঠির যুগ আর কি। চিঠি দিল। পরে ভাইয়া আমার নিয়ে গেল, নিয়ে আমার অনেক বুঝাইলো, অনেক রাগারাগি করলো যে বাপ মার সাথে এরকম করেনি, বাপ মা এরকম থাকলে এরকম করেই, এরা থাকবে কয়দিন, বাঁচবে কয়দিন, এরকম করা ঠিক না, বেয়াদবি করা, এরা বকা দিবা আজকে, কালকে আদর করবে, এরকম একটা বুঝ দিল আমারে। পরে আমি ওখানে আর কি 1 সপ্তাহ ছিলাম ভাইয়ার কাছে, 1 সপ্তাহ ছিলাম। পরে আমার ভাইয়া আবার আমার গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। আচ্ছা। গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। আমি কিছু ভাইয়া আমি যাবো না, আমার যে কোনো একটা কাজে আপনি দেন, আমি আর গ্রামের বাড়ি যাবো না। আমার আব্বার সাথে খালি আমার লাগে ঝগড়া হয়, উনি এইখান থেকে একটু কিছু হইলে আমারে বকাঝোকা করে, আর বকাঝোকা আমার ভালো লাগে না, আমি গ্রামের বাড়ি যাবো না। এবার যা, কোনো কিছু করবো না, আমি বাবারে বুঝিয়া ঘুমনে। আচ্ছা। তারপরে আমার অনেক রিকোয়েস্ট করে পাঠাই দিল। পাঠিয়ে দেওয়ার পর তাও আমি যাই দিই যে আমার বাবা আমার সাথে অনেক রাগ। পরে আমার আম্মা তো আমার পায়ে অনেক খুশি যে অনেক এত তোর বেশি তুই কই আসিলি, তুই কেন গেছিস, মানে কান্নাকাটি করে পুরো প্রেশার হয়ে গেছে আমার আম্মা। পরে আমার সেদিন ঘরে একবার দুধ দিয়ে গোসল করে আমারে ঘরে উঠে আমার আম্মা। আচ্ছা। উঠে এরকম ভুল আর তুই কখনো করবি না, এরকম ভুল আর কখনো করবি না। তারপর ভাই আমি এভাবে সংসারে কাজ কাম করতেছি। লেখাপড়া তখন কি বন্ধ করে দিল? তখন বন্ধ করে দিছি লেখাপড়া, কারণ বন্ধ করছি এই জন্য আমার বাবা একটু কিছু হইলি মানে আমার বকাঝকা করে, আবার বাবার কাজ করতে গিয়ে আমি স্কুলে যাওয়ার সময় পাই না, এই জন্য পড়াশোনা আমি বাদ করে দিছি। আচ্ছা। বাদ দেওয়ার পরে এরকম সংসার কাজ কাম করতেছি তখন মানে আমি একটু বুঝ হয়েছি, যেমন বুঝের বলতে আমি একটা কাজ করার আমার ওরকম একটা শক্তি আছে যে আমি একটা কাজ করে খাইতে পারবো, ওরকম ধরনের। আবার আমি করি কি, ভাইয়ারে বইলে টিলা। পরে ভাইয়া কয় তুই যখন দেশে কাজ কাম করতে চাস না, তাহলে তুই ঢাকায় চলে আয়। পরে ঢাকা আমি আয়া পড়ার পর আমার ভাই আবার 5 তলা একটা বিল্ডিং এর রঙের কাজ পায়, বাইরের সাইডে রং করবো। পরে আমার বলে যে তুই আইসা তাহলে একটু আমাদের সাথে হেল্পারি কর, আর মিস্ত্রির সাথে একটু রং টং তুই আগে চুকে দিলে আমার ভালো হবে, আমার আর মিস্ত্রি একটা লোক আইনা টাকা দিতে হবে না, ওটা আর কি আমার বড় ভাই কন্টাকে কাজ রাখছে। পরে আমি সেখানে আবার 1 মাস কাজ করি, গ্রামে গেলাম, গ্রামে যাই আবার 1-1.5 মাস পর আবার ঢাকা আসলাম। আইসা আবার একটানা 6 মাস ঢাকা, আমি 6 মাস ঢাকা থাকার পর আবার চলে গেছি দেশে। এই 6 মাস যে আমি ঢাকা ছিলাম, তখন আমার সাথে কিছু লোকের সাথে আমার পরিচয় হয় আমার গ্রামের বাড়ির পাশে আর কি পরিচয় হয়, মানে বন্ধু হিসাবে আর কি। আমার থেকে একটু বড় হবে, আমি একটু 2-3 বছর ছোট আর কি। তো সমবয়সের মতো এরকম আর কি কথাবার্তা বলি, ওনার সাথে আমার সাথে ভালো একটা রিলেশন। তো আমি গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে গেলে আমার আরও আমার বন্ধু বান্ধব আছে। আমি আবার গ্রামের বাড়িতে গেলে আমি আবার ঘরে আমি ঘুমাই না, ঘুমাই যে আমার এক বন্ধু আছে, ও আমার অনেক ক্লোজ একটা বন্ধু, সবসময় আমি ওর সাথে কথাবার্তা বলি, সবসময় ওর সাথে চলি। আমি ওর বাসায় গিয়ে আমি ঘুমাই থাকি সবসময় রাতে। তো বাজারে গেছি, আমাদের গ্রামের বাড়ির বাজার আছে, বাজারে গেছি, বাজারে গিয়ে ও আর আমি একসাথে ঘোরাফেরা করে পরে আমি চলে আই বাজার থেকে চলে এলে আমার বাবা বাজারে থাকে। তখন ওই যে আমার ঢাকা একটা ফ্রেন্ড ছিল, যে
ওই ফ্রেন্ডরা আমার বাবার খালি খুঁজতেছে যে কাকা কাকা মারুফ কোথায়, ঠিক আছে? কয় মারুফ তো বাসায় চলে গেছে। মারুফ দিয়ে কি করবা? কয় কাকা মারুফ একটু আমার দরকার আছে আজকে। আচ্ছা ঠিক আছে, মারুফে চাইতেছি কেন? মারুফে আমার ইমার্জেন্সি দরকার আছে। কেন দরকার? কয় এটা বাসায় গিয়ে বলুন। পরে ওই আমার ফ্রেন্ডটা আমার বাসায় এসে বয়ে রয়েছে। আচ্ছা, এখন আয়া আমার তো পাইতেছে না, আমি তো আমার বন্ধুর বাসায়, আরেক বন্ধুর বাসায় যাই শুয়ে রয়েছি। পরে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ভিতরে কাদা বেদার ভিতরে দিয়ে হয়ে আমার ওই বন্ধুর বাসায় ও আবার চলে যায়। কয় কি যে মারুফ তাড়াতাড়ি ওটা আমার একটু দরকার আছে। কি? কয় আমার এরকম আমার বোনের বিয়ে হবে, তোর একটু যাইতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, আমার বোনের বিয়ে হবে, এখন আমার তো বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল। এই ছেলেটা কি আপনার ফ্রেন্ড ছিল? হ্যাঁ, ফ্রেন্ড ছিল আমার একটা ফ্রেন্ড ছিল ঢাকা আর কি, একসাথে কাজ কাম করতাম। কি নাম? কাসেম। ওকে, তো কাসেম আপনাকে এসে ডাকছে? জি। তারপর? হ্যাঁ, তারপর ডাকতেছে। তারপর আমি কই কি হয়েছে? আমার তো এরকম ফ্রেন্ড সার্কেল নাই, তাহলে তুই চল আমার সাথে একটু যাবি, আমার বোনের বিয়ে তো, একটু তুই যাবি। তারপর আমি আচ্ছা ঠিক আছে। এখন আমার আব্বা মার কাছে আমি গেলাম, গিয়া বললাম যে আব্বা আমার এরকম ও যাইতে কয়, আমি কি যাইতাম? কয় ও যখন যাইতে চায় বিয়ে শাদির ব্যাপার, তোর যাইতে কয় তুই যা। পরে আমি গেলাম। এর ফাঁকে আবার আমার বাবা কি করছে, আমার বাবা এটা আর কি আমার অনেক ছোটকালের একটা কথা আর কি, যে আমার বাবা যখন ঢাকা থাকতো তখন আমার মা গ্রামের বাড়ি একলা থাকতো। তখন আমি ছোট ছিলাম, একবারে ছোট। তখন আমার বাবা এক বাড়িতে গরু জবাই করছিল। তখন ওখান থেকে মাংস আনি না, পরে আবার টাকা দেয়নি আমার বাবা, বলছে যে টাকা পরে দিয়ে দেবো। পরে ওই টাকার জন্য যে গরু জবাই করছে ও নিয়ে আবার চলে আইছে। আমি ছোটকালে নাকি ওনার কাছে যে আপু দিয়ে আমি যা ওনার নানা বলছি, সেখান থেকে আমার বাবার উনি ধর্মছেলে ডাকাতে উনি আবার আমাদের সাথে একটা ঘনিষ্ঠ একটা আত্মীয় স্বজনের মতো হয়ে গেছে। পরে আমি এটা কি বড় হয়ে আমি বুঝতে পারছি যে ওনারা বলছে আর কি। পরে সেখান থেকে এই বাড়িতেই এখন ওই যে ছেলেটা আমার আর কি ওই যে বিয়ে শাদী, হ্যাঁ কাসেম নিব আর কি, ওই ওনাদের বাড়িতে আর কি। সেটা আর কি আমার দুঃসম্পর্কের এখন নানা বাড়ি হচ্ছে, এখন আর কি। আমার বাবা আবার আমি যখন ঢাকা ছিলাম 6 মাস, উনি গ্রামের বাড়িতে বলতেছে যে আমার ছেলে ডাঙ্গর হয়েছে, আমি বিয়ে করাবো এরকম এলাকায় খালি ছড়াইতেছে যে বিয়ে করাবো গ্রামের বাড়ি আইলে। এখন বিয়ে করাবো এই কথা হই না আর কি, যে মেয়ে আমার কাছে দিব ওই মেয়ের বাপ আর কি যায় ওই যে আমার বন্ধু তারে গিয়ে ধরছে যে তোর সাথে এরকম মারে, ও আমারে বুয়া কথা বইলা যে আমার এক বোন বিয়ে দিব, আমি সেখানে যাবো, আমার ফ্রেন্ড সার্কেল নাই, তাহলে তুই আস। পরে আমি বাবা মার কাছে বইলা আমি গেলাম ওই যে আমি যে বাড়িতে শুয়ে রয়েছি, যে আমার বন্ধুটা নিয়ে, ওই বন্ধু সহকারে গেছি গিয়া ওদের ঘরে সামান্য একটু বসার পর দেখি যে ওদের যে একটা বিয়ে শাদী হবে ওরকম ধরনের কোনো আলামত আমি দেখতেছি না। ওর বোনের বিয়ে হবে নাকি ওর ভাইয়ের বিয়ে হবে, কোন একটা আলামত আমি দেখতেছি না। পরে আমার করলো কি, কয় যে মারুফ চল পাশের রুমে চল, পাশের ঘরে চল। পাশের ঘরে আমি গেলাম, গিয়া দেখি যে খাটের উপর আপনার সুন্দর করে বিছনা চাদর বিছাই দিছে, তারপর বালিশ সুন্দর করে গুছাই গেছে, খুব সুন্দর করে থুয়ে দিছে। এখন আমি আর আমার বন্ধু যা যখন বইছি, তখন দেখি কি চারিপাশ দিয়ে মানুষ ওই ঘরের জানলা দিয়ে দেখতেছে, তারপর দরজার ফাঁক দিয়ে দেখতেছে। আমার মনে না একটা খটকা জাগলো, কিরে আমার এরকম দেখতেছি কেন? পরে আমার ওই বন্ধুর বলতেছি, কিরে এটা আবার কেমন ধরনের ইয়া, আমরা কোন এলাম রে? কয় যে মারুফ কেমন জানি মনে হইতেছে। পরে আমার কলেজের ভিতর দিয়ে যে খালি উদা হার্টবিট শুরু হয়ে গেছে। এখন কিছুক্ষণ পর দেখি কি এক হুজুর আয়া পড়ছে, হাতে বইটই নিয়ে আয়া পড়ছে হুজুর। ওই যে আমার বাবারে যে ধর্ম ছেলে ডাকছে, ঠিক আছে, আমার ওই নানার ছেলে আছে, ওই ছেলে আর কি এই সময় আয়া পড়ছে। আচ্ছা, আমার যখন বইছি তখন আর কি হুজুর টুজুর নিয়ে আরো লোকজন নিয়ে আয়া পড়ছে। আসার পর এখন আমার বলতেছে যে মারুফ তুই তো এতদিন ঢাকা ছিলি, তোর বাবা ইন্দা আমার কাছে কইছে যে আমার ছেলে মোটামুটি ডাঙ্গর হয়েছে, এখন আমার ছেলে বিয়ে করো, তোমরা মায়াটা দেখো। এখন মারুফ আমরা তো মেয়ে দেখছি, এখন আজকে তোর আমরা বিয়ে করম। আমি কি এইটা কি বলেন আপনি, আমার বিয়ে করবেন মানে আমার বয়স কত? তখন ভাই আমার বয়স হয়েছে মনে হয় 14 থেকে 15 বছর বয়স। আমার বলতেছে আমার বিয়ে করতে হবে, এটা সম্ভব? পরে আমি আপনি ইনফ্যাক্ট কাউকে লাভও করেন না, ভালোবাসেন না? না, তখন আমি লাভও করি না, ভালোবাসি না, ঠিক আছে।
বললাম যে আমার পক্ষে এটা সম্ভব না, আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নেই, আমি এখানে বিয়ে করবো। আমার বয়সটা আপনি দেখছেন, আমার বয়সের কথা একবার আপনি চিন্তা করছেন? কয় চিন্তা ভাবনা করা লাগবো না, আমরা এখন কাবিন করে তুই কাবিন না জানি বিয়ের কথা বললো করে তুই পরে এটা তোর বাপ মা সহকারে আমরা এটা মিটমাট করবো। আমি কি না, আমার পক্ষে সম্ভব না এটা। পরে আমার ওই যে বন্ধু আছে, ও অনেক রাগারাগি করতেছে, আমিও রাগারাগি করতেছি। এখন আমার ওই যে মামা, তুই সম্পর্কের যে মামা, উনি আমার কল দাম দাম করে 2 কালে 2টা থাপড় দিল আমারে। আচ্ছা, মনে হইতেছে যে আমার এক কান দিয়েও আমি কোনো কিছু শুনতে পাইতেছি না। আমার দাম দাম করে থাপড় মারার পর আমি স্তব্ধ হয়ে গেছি একবারে। কি রে আল্লাহ, আমি কোথায় এলাম, এটা আমার কি করতেছে এখন? পরে উনি আমার অনেক মারধর করতে চায়, মানুষের কারণে মারধর করতে পারে না। তারপর আমি এক পর্যায়ে দেখি কি ঘরের চালের উপরে দেখি যে একটা কাশি, যেটা দিয়ে গরুর ঘাস কাটে, যেমন অনেক কিছু কাটে, ওই কাশি দেখতেছি। পরে ওই কাশি আমি দাম ধরে লয়ে নিলাম, লয়ে আমার নিজের গলা আমি নিজে ধরছি যে আমার যদি আর আপনারা একটা কথা বলেন বিয়ে শাদীর ব্যাপারে বা আমার গায়ে হাত দেন, তো আমি নিজের গলা আমি নিজে কেটে ফেলবো। ঠিক আছে, আমার এখানে কেউ আটকাতে পারবেন না। আমি একলা আর আমার ওই বন্ধুটা, আর তো আমার ওখানে কেউ নাই। ওখানে মানুষ এসে মিনিমাম 20 থেকে 30 জন। ওকে, তখন ওখানে তো আর আমার এখানে কিছু করার নেই ভাইয়া, আমি এখন নিরুপায়। আমারে ওরা এখন কইতাছে কি যে তুই এনো বিয়া না করে যাইতে পারবি না, তুই এখন বিয়া না করে যদি যাইতে হয় তাহলে তোরে আমরা এখানে জবাই কইরা গরুর মাংস যেরকম ভাগা ভাগা দেয় এরকম ভাগা ভাগা দিয়ে তুই দেবো তোর, আমি তুই বিয়া না করে এখান থেকে এক পা লড়তে পারবি না। মানে আমার বাপ নাই, মানে আমার কেউই নাই, শুধু আমি একা, আমার আর কেউই নেই ওখানে। সেখানে আমার এখন বিয়ে করাবে। পরে আমার তো কলেজে পানি নেই, আমি কি যে করবো, মাথা মুথা পুরো নষ্ট হয়ে গেছে। আমরা কি করবো? আমার বন্ধুকে আছে, আমরা যে বিয়ে করাবেন ঠিক আছে, ওর বাপ মা নাই, কেউই নেই, আপনি এটা কেমনি কি করবেন? কয়টা আমরা সব মিটমাট করবো। আচ্ছা আপনার মায়ে দেখান তো তাইলে আমারে, আমার মায়ে দেখান। তারপর মেয়ে দেখাইছে, ওই মেয়ে খুব সুন্দর আছে। তারপর আমি বিয়ে করবো না, আমার ওরা অনেক মারধর করছে। মারধর করার পর আমি চিন্তা করলাম এখানে যে আমি বিয়ে না করি তাহলে ওরা আমারে জবাই কইরা এমনকি আমার বললো যে বাঘা দিয়ে মাংস বাঘা বাঘা দিবে, এরকম ধরনের আমার একটা ভয় দেখাইছে। তারপর আমার তো যে না হেই লাত্তি দেয়, যে না হেই আমার থাপুর দেয়, এরকম করতেছে। কেউ হাতে লাইট আছে, লাইট দিয়ে মারতেছে। মানে আমি একদম নিরুপায়। পরে আমি বাধ্য মনে মনে চিন্তা করলাম যে কপালে যা আছে তাই, আর এখানে আমি আর কিছু করতে পারবো না। তারপর আমি ওখানে আমার ওরা বিয়ে করার পর বিয়ে করতে করতে আমার রাতে 4টা বেজে যায়। এখানে জোর জবরদস্তি করতে করতে অনেক কথা কাটাকাটি করতে করতে 4টা বেজে যায়। 4টা বাজার পর তারপর সকাল 7টার দিকে আমি 7টার দিকে ঘর থেকে বের হইলে তারপর দেখি কি আমার বোনজামাই আসতেছে। কয় কিরে আমার উপর এরকম আমি শুনলাম তোরে নাকি এরকম বিয়ে করেছে। আমি তো দূরের তো না, আমার বোনজামাই দেখে আমি হাওয়া করে কাটিয়ে দিছি যে দুলাভাই আমার জীবন শেষ, আমার জীবন অল্প বয়সী শেষ, আমি আমার লাইফটাই শেষ, আমি কি করবো? আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। পরে আমি দুলাভাইয়ের সব কিছু বলার পর যেই ঘরে আমার বিয়ে করেছে সেই ঘরে গেছে। যাওয়ার পর কিছুক্ষণ পর দিয়ে আমার বাবা আসার পর বাবা তো অনেক রাগারাগি, অনেক হেবারি যে আমার ছেলের আইনে এরকম জোর জবরদস্তি আটকে মায়ের দূর করে বিয়ে করায়, তাহলে তো আর আমি এই মেয়ে রাখবো না, কখনো রাখবো না। অনেক চিল্লাচিল্লি পারাবাড়ি করতেছে। করার পর সবাই এখন আমার বাবার ঠান্ডা করতেছে যে বোন পানি খান একটা মানে আপ্যায়ন করতে যাচ্ছে। পরে আচ্ছা ঠিক আছে আপ্যায়ন করবো, সবকিছু করবো, আমরা যে মায়া বিয়ে দিচ্ছেন আমি সেই মায়া দেখবো। পরে ভাইয়া মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল আসমা। এখন আমার বোনজামাই আমার নিয়ে যাওয়ার পর কয় যে বিয়ে আপনি আসেন, আর কেউ আসা লাগবে না, আপনার মায়া দেখে যান। পরে এই কথা বলার পর আমার বোনজামাই আমার রাইখা উনিও আমার বাবার সাথে মেয়ে দেখতে গেছে। যা দেখে যে মেয়ে কালো, আমার সাথে দ্বিগুণ বয়স, আপনার চেয়ে ডাবল বয়স, আমার সাথে ডাবল বয়স। তখন আপনার 12-14 বছর? হ্যাঁ 12-14 বছর বয়স, আমার সাথে ডাবল বয়স। ওই মেয়ে মানে কালো। পরে এখন আমার বলতেছে যে মাডু তুই যে মেয়ে দেখছো সে মেয়ে তো তোরে দেয় নাকি? আমি কই কি বলেন ভাই এটা? আবার কয় এইটা মেয়ে তোরে দেখাইছে একটা, দিছে আরেকটা। পরে আবার আমি আবারও সেই হাউকা শুরু করে দিলাম। এটা কি হইলো আমার জীবনে? আমারে ওনারা এরকম আইনা আমারে ভয় দেখে মায়ের দূর করে আমার বিয়ে করলো, তারপর আবার একটা বয়স্ক মায়া বিয়ে দিল আমার কাছে। আমি কি এত অপরাধী? আমি কি দোষ করছি ওনাদের কাছ থেকে? পরে আমারে ওই যে ছেলে নিয়ে আসলো হাসেম, ওর প্রতি আমার খুব এখন
খুব রাগ যে আমি তোর কি অপরাধ করেছি, তুই আমার জীবনটা নষ্ট করলি কেন ছোটবেলা, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। ওরে আমি এখন অনেক কথা কইতেছি, করার পর এখন আমি এখন এই বাড়ি থেকে কেমনে যাবো কেমনে বাইরে ও চিন্তা ভাবনা করতেছি। এখন ওরা আবার আমারে বাইরেতে দিতেছে না। রাতের বেলা 10টা না 11টা বাজে, তখন আমি যেদিন বিয়ে করেছে এর পরের দিন 10টা না 11টা পরে আমি ওই বাড়ি থেকে পলে আমি আমার বাড়ি চলে আসি। এই যে আমার ওই বাড়ির লোকজন এখন খোঁজাখুঁজি করতেছে, আমার বাপ মা সবাই খোঁজাখুঁজি করতেছে যে এটা এখন একটা মিট করবো, এলাকার মেম্বার চেয়ারম্যান দিয়ে এটা একটা মিট করবো, কেমনে সংসার পাতা যায় সে ব্যবস্থা করবো আর কি। তখন আমি চিন্তা করলাম আমি যদি এখানে থাকি তাহলে আমার এখানে এই সংসারই করতে হবো, আমার করতে হবো, কিন্তু আমি সংসার বিষয়তে কিছু জানি না। মানে বিষয়টা আপনার কাছে একদম ভীতিকর। আমার ভীতিকর, ঠিক আছে, আমি এইসব বিষয় তো কিছু জানি না। আমার কাছে কোনো বউ কি জিনিস, ঠিক আছে, বউ কি জিনিস, সংসার কি, আমার ভিতর কোনো এসব আমি বুঝি না। তারপর আমি চিন্তা করলাম যে আমি এখানে আর থাকবো না। তারপর আমি আবার করে কি কাউরে না বলে আমি আবার ঢাকা চলে আসি। আচ্ছা, আবার ঢাকা আমি চলে আসি। ঢাকা আসার পর আমি কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কারোর কোনো পরিচিত মানুষের কাছে যাই না। এই আবার আমার বাপ মা হাউকাউ করতেছে। সবাই মিলে এখন ওই বাড়ির দোষ চাপাইতেছে যে আমার ছেলেটা জীবনটা নষ্ট করে লেছেন, আমার ছেলেটা আজকে আমার ঘরে নাই, আমরা পাইতেছি না, এই বিভিন্ন কথা নিয়ে হাউকাউ করতেছে, কান্নাকাটি করতেছে আমার বাবা মা, আমি মানুষের কাছে শুনতেছি। পরে আমি আশা করলাম কি এক জায়গায় মোহাম্মদপুর চাই আমি রঙের কাজ করি। আচ্ছা, রং মিস্ত্রি কাজ করি। তখন আমি মিস্ত্রি হই নাই, তখন আমি হেল্পার। 120 টাকা মজুরি পাই। 120 টাকা মজুরি পাই, ওইটা দিয়ে আর কি আমি কোনোরকম চলতেছি, ব্যাচেলার বাসা থাকতেছি। তখন আমি যে ব্যাচেলার বাসা শুনতেছি থাকতেছি, এটা আর কি আমার ওই যে আমার বিয়ে করেছে ওই বাড়ির লোকজন শুনে আর কি আমার ওই এখন তো ওই মেয়ের বাপ আমার বাসায় পড়ছে। আমার আইসা কয় বাবা যা হইছে তুমি এটা ভুলে যাও, এটা তুমি মাইনা নাও, তুমি আর কোনো গন্ডগোল কোনো গ্যামজাম কিছু করো না, এটা ভুলে যাও, এখন যা হয়েছে এটা কেমনে সংসার কিস্তি করবা সেই ব্যবস্থা এখন করো। এটা আপনার মা বলছে আপনাকে? এটা আমার ওই যে যেবার বিয়ে করেছে শাশুড়ি, শ্বশুর হয়। আচ্ছা, ঠিক আছে, আমার বলতেছে এখন কয় তুমি এখন কি চাও আমার কাছে বলো। এটি উনি ঢাকায় আসছে? হ্যাঁ ঢাকা আসছে, ঢাকায় এসে আমার বাসায় আর কি আমার বলতেছে। পরে আমি বলি যে আমি আপনাদের কাছে কিছুই চাই না আর কিছু চামো না, আর আপনাদের এই সম্বন্ধ রাখার বিষয়ে আমার কোনো আগ্রহী নাই, আপনারা যা মন চায় তা করতে পারেন, কিন্তু আমি আপনার মেয়ে নিয়ে আমি এক মুহূর্তে সংসার করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এক কথা, ঠিক আছে, আমার পক্ষে এটা সম্ভব না। আপনার মেয়ে কোথায় আর আমি কোথায়, আপনার মেয়ে কোথায় আর আমি কোথায়, এটা আমার পক্ষে কোনো সম্ভব না। পরে আমি আমার এখন বিভিন্ন মানুষে খালি বুঝায়, হাতে ধরে, পায়ের ধরে, মাথায় ধরে আমার মানে বুঝাইতেছে, খালি শুধু বুঝাইতেছে যে সংসারটা ভাঙিস না, দরকার তুই ওই বাড়িতে যাইস না, তুই আর 2-4-5 বছর পরে যা, তুই যখন উপযুক্ত হস তারপর তখন তুই যাইস। আমি কি না, আমার এই সংসারের দরকার নাই, আমি যাবো না। তারপর ওনারা যতই বোঝায় কিন্তু কাজ হয় না, আমার মন ওটার দিকে টানতেছি না। তারপর আমি 2-3 মাস পর আবার দেশে আমি চলে যাই। ওনারা তো বুঝাইতে আছে দেশে চলে যায়, আমার বাপ মার কথা মনে পড়ছে, দেশে চলে যাই। দেশে চলে যাওয়ার পর আমি তো বাড়িতে আমার ওই বাড়ি যাওয়ার জন্য আমার বাপ মা কিন্তু এখন ওনারা পটায় সবকিছু ঠিক করে ফেলাইছে। এখন আমার ভাই রাজি, বাপ মা রাজি, বোন রাজি, সবাই রাজি। এখন শুধু আমি বিপক্ষে, এখন আমি রাজি না। এখন সবাইকে রাজি করে ফেলেছে? হ্যাঁ, ওনারা সবাইকে রাজি করে ফেলেছে, আমার রাজি করতে পারেনি। আমি কি না, আমার পক্ষে সম্ভব না, আমার বয়স কম, এখন আমার সবাই নিয়ে হাসাহাসি করতেছে, আমি এই মেয়ের সংসার করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি মন চায়, আমি দরকার যেমনি মন চায় এমনি আমি চুয়ে যেমনি দেখি অমনি আমি যামুগা। আমার বাপ মা দরকার নেই, ভাই দরকার নেই, কিছু দরকার নেই, তবু আমি এই সংসার করবো না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পের অতিথির গল্পে আবারও ফিরবো। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সিচুয়েশন যখন খুব কড়া না, বিভিন্ন জায়গায় থাকি, ঘরে থাকি না। তারপর একদিন হঠাৎ করে ওই মেয়েরা আমাদের বাড়িতে নিয়ে আসে। আচ্ছা, আমাদের বাড়িতে নিয়ে আসে। এখন আমি আইসা দেখি যে আমাদের ধানের কাজ করে, মরিচ, মুগ, ডাল ডুল এটির কাজ কাম করতেছে। এখন আমি ঘরে গেলে আমার ভাত দেয়। আচ্ছা, ভাত পারলে আমি করে কি ভাত খাই না, আমি খাবার রাইখাই আমি আয়া পড়ি। আমি যে আমার বোনের বাসায় খাই। যখন আমি রাইতে শুইতে আসি তখন দেখি যে আমার জন্য বিছনা উছনা করে খুব রেডি করে রাইখাই দিছে। এখন আমি তো বুঝছি যে আমি যদি এখানে শুই তাহলে ওই মেয়ে এসে আমার কাছে শুইব। আমি সেই জন্য আমি আমার আম্মার কাছে শুয়ে থাকি। আচ্ছা, বিয়ের সাথে কি তো আমি কিছু বুঝি, আমার ভিতরে ওরকম কোনো ইয়া নাই যে বউ কি জিনিস। বিছনা রেডি করতে আমি করতাম কি, আমার বোনের বাসায় থাকতাম একদিন, মায়ের কাছে আমি শুয়ে থাকতাম একদিন, আমার বড় বোনের বাসায় শুয়ে থাকতাম একদিন, ফ্রেন্ড সার্কেলের বাসায় শুয়ে থাকতাম একদিন। এরকম করতে করতে এখন দেখা যায় মেয়েটা কোনো পাত্তাই পাইতেছে না আমার কাছে।
আচ্ছা, মেয়ে কোনো পাত্তেই পাইতেছে না, ও বাদ দিলে ভাত খাইতেছি না, বাসায় না আমি ঠিক মতো, রাতে ঘুমাই না, তো মেয়ে থাকবো কেন? পরে ওর বাপ মা বললো যে আমার মেয়ে তো রাহা যাবো না, তাহা যাবো না, তাহলে আমার মেয়ে আমি নিয়ে যেতেছি। ঠিক আছে আপনারা মেয়ে নিয়ে যান, তাহলে আর ও যখন পাগলামি করতেছে তাহলে আর এটা সম্ভব না। যেটা ভাবছি যে ও বাসায় আইলে ওর দিয়ে একটা কিছু করা যাবো, কিন্তু দেখতেছি কিছুই হতেছে না। ঠিক মতো বাসায় ভাত খানা হয় না যখন বাসায়, তাহলে তোর কিছু হবে না, আপনি নিয়ে যান। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমি করলাম কি ঢাকায় পড়লাম। আবার আমি ঢাকায় পড়লাম, ঢাকায় আসার পর আমি এরকম একটা দোকানে শাটারে, ঢাকায় কি আপনি একা আসলেন নাকি? ঢাকা আমি আয়া পড়ছি একা। আচ্ছা, আচ্ছা, একা দিয়ে যে আমার আবার হিরা চাপ দিব ওরা, এই জন্য আমি চলে আসি। আইসা ঢাকা আমি একটা শাটারে, দোকানে একটা শাটারে আমি রং করতেছি। তারপর দেখি যে একটা মেয়ে আসতেছে, সাদা 3 পিস পরা, মানে একটু সাজগুজ, আমার দেখে খুব ভালো লাগলো। আমি তাকে রইলাম, ওই মেয়ের দিকে তাকে রয়েছি। এখন আমি ভাবতেছি যে ওর কিছু একটা বলবো আমি। তখন আমার আমি গ্রামে যে বিয়ে করছি সেটা আমি রাইখা যে আসছি, আসার 6 মাস পরের কথা আর কি, মিনিমাম 6-7 মাস পরের কথা আর কি, 6-7 মাস পরের কথা। পরে আমি এরকম দেখছি আসছে, আসার পর আর কি এখন ওর একটা বান্ধবী আছে, দেখি যে ওর বান্ধবীর সাথে ও দাঁড়ায় কথা বলে। মেয়েটাকে, এটা হচ্ছে মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম হচ্ছে রিয়া। আচ্ছা, রিয়ার সঙ্গে আপনার পরিচয়ের প্রথম দিককার গল্প এটা। তো কোথায় দেখা হলো রিয়ার সাথে? দেখা হয়েছে রাস্তা, আমি রঙের কাজ করতেছি, আর ওই রিয়া আসতেছে ওই যে থেকে অফিস থেকে, ও আবার প্রিন্টের অফিসে চাকরি করে। আচ্ছা, আসতেছে তখন সেখান থেকে আমার আর কি আমি দেখছি, কিন্তু ওর সাথে আমার ফেস টু ফেস কথা হয় নাই। এখন দেই যে ওর একটা বান্ধবীর সাথে দাঁড়িয়ে কথা বলতেছে, আমারও দেখছে, আমিও দেখছি, দেখে ওরও আমার ভালো লাগছে, আমার ওর ভালো লাগছে। ভালো লাগাতে ও যে ওর বান্ধবীর কাছে কথাটা শেয়ার করতেছে যে ওই ছেলেটা না আমার খুব পছন্দ হয়েছে, তুই যে একটু কিছু বলতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুই আমার কি খাওয়াবি, কি দিবি কহ। আচ্ছা, আচ্ছা। পরে এটা ওরা আর কি পরে আর কি আমার বললো আর কি, ঠিক আছে। পরে যখন কথাবার্তা হয়েছে তখন জেনেছি। হ্যাঁ, কথাবার্তা তখন জেনেছি। তোরা আমি 1 স্যুট 3 পিস দিব ভালো দেখে। আচ্ছা, সেটা তো অনেক পরের বিষয়। আপনার সাথে জাস্ট প্রথম দেখায় অনেক ভালো লেগেছে, তারপরে কি? হ্যাঁ, ভালো লাগছে। পর ওর যে বান্ধবী ইয়াসমিন আমার কাছে আসছে, আমার বলে যে ভাই আপনার সাথে একটু কথা বলবো। আমি কি হ্যাঁ বলেন। ওই যে একটা মেয়ে দেখছেন সাদা 3 পিস পরা, ওর নাম হচ্ছে রিয়া, তাহলে আপনি ওই রিয়া আমারে বলছে আপনার কাছে আসতে, যে আপনি বিয়ে শাদী করছেন কিনা, আপনি কি কারোর সাথে প্রেম টেম করে কিনা, সেটা আর কি বলার জন্য। ও আপনার খুব পছন্দ করে। আমি কাছে ঠিক আছে, আমি কোনো বিয়ে শাদী করি নাই, আর আমি কিন্তু আমি যদি গ্রামের বিয়ে করছি এটা কিন্তু আমি ওর কাছে এটা লুকাইছি, আমি ওর বলিনি। পরে আমি বললাম যে হ্যাঁ আমি বিয়ে শাদী করি না, আমি কারোর সাথে প্রেম করি না, আর আপনার বান্ধবীর দেখে আমারও খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নাম্বারটা দেন। তখন আমি একটা মোবাইল চালাই, নর্মাল সেট। পরে আমার নাম্বারটা ওরা আমি দিয়ে দিই। ওদিন নাম্বারটা আমি দিয়ে দিই। নাম্বারটা দিলে সেদিন আর আমার সাথে কোনো কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হয় না। তারপর আমার বিকাল আমার ফোন দেয়। আচ্ছা, ফোন দিয়ে বলতেছে যে আমার সালাম দিতেছে যে ভাই আপনি কেমন আছেন, আপনার দেশের বাড়ি কোথায়, কই থাকেন, কি করেন, ঠিক আছে, যে আপনার বাবা মা কোথায় থাকে, আমার পারিবারিক সমস্যা জিজ্ঞাসা করলো। পরে আমি বললাম ওর ফ্যামিলিগত সমস্যা, আমি সেটাও বললাম যে আপনার কে কে আছে, কই থাকেন, আপনার বাবা কি করে। এত কিছু বলে ফেললেন? হ্যাঁ, মানে ওই যে ফোন দিছে, ফোন দেওয়াতে আমি পরিচয় দিয়ে গেলাম আর কি, যে আপনার বাবা মা কি করে। রিয়া ছিল মেয়েটা? হ্যাঁ, রিয়া আর কি আমার ফোন দিছে আর কি। পরে আমি যে গেলাম যে আপনি কি করেন, কোথায় আপনারা থাকেন, এসব বিষয়ে আর কি কথা বলছি। বলার পরে আমার ফোন রাখিয়ে দিছি। ফোন রাখিয়ে দেওয়ার পর তারপর আমার প্রতিনিয়ত 2-3 বার করে আমার ফোন দেয়, ফ্যাক্স থেকে আমার ফোন দেয়, ফোন দিয়ে আমার ভালো মন্দ খোঁজ খবর জিগায়। পরে এখন বুঝছে যে ওই মেয়ে আমার ভালোবাসে, আর আমিও ভালোবাসি। আমি তো ভালোবাসি, ওর প্রথম দেখে আমি ভালোবাসছি, তারপর ও তো আমার ভালোবাসা দেখেই, এই জন্যই তো আমার নাম্বারটা নেওয়া হয়েছে। তো বুঝতে পারছি ও আমার ভালোবাসে, আমিও ভালোবাসি। পরে এরকম ওর সাথে কথা বলতে আমার প্রায় 1 বছর বেশি হয়ে যায়। এমনি দেখা সাক্ষাৎ করি, ঘোরাফেরা করি, এক জায়গায় যাই, কথাবার্তা বলি। পরে হঠাৎ করে ওর ভাবি আবার আমার বলতেছে যে মারুফ ভাই এরকম আসতেছেন, এলাকার মানুষ খুব খারাপ কইতেছে। আচ্ছা, আপনারা যে কোনো একটা কিছু করেন, আপনি এরকম আসতেছেন, খালি বাসায়, ওর বাপ মা থাকে না সবসময়, তাহলে আপনি একটা কিছু করেন, ঠিক আছে করেন। তারপর আমি চিন্তা করলাম যে আমি তো গ্রামে বিয়ে করছি, তাহলে আমি এখন ওরে আমি কিভাবে বিয়ে করি, আমি তো ওটা ক্যান্সেল করলাম না। মানে এটা তো আলটিমেটলি আপনি রিয়াকে জানানোই না তখন? না, জানাই না, এটা আমি মনে মনে প্রশ্ন করতে হচ্ছে যে আমি এটা কেমনে কি করবো। আমার মনের ভিতরে এখন একটা
নিম্ন চাপ পড়ছে যে আমি এখন ওরে আমি কথা দিছি আমি বিয়ে করবো, গ্রামে যে আমি বিয়ে করছি সেটা তো আমার ক্যান্সেল করা হলো না, তাহলে আমি কি করব? পরে এখন ওই মেয়ে নেওয়ার জন্য কিন্তু আমার বাপ মা চাপ দিতেছে আমারে, এখনও চাপ দিতেছে। পরে আমি কইছি কি, এই মেয়ের কথা যদি তোমরা নেক্সট টাইম বলো তাহলে আমি কিন্তু বিষ খেয়ে মারা যাবো, ঠিক আছে? এই কথা কইছি। করার পর হেরা দিয়ে চুপ হয়ে গেছেন, এখন চুপ হয়ে গেছে। ওই ওর রিয়ার ভাবি যখন এই কথা বলছে ওর সাথে আমি ব্রেকআপ দিয়ে দিছি, মানে যোগাযোগ বন্ধ করে দিছি। কারণ আমার গ্রামে একটা সমস্যা আছে, এটা সমাধান না করে আমি কিছু করতে পারবো না। পরে ওর সাথে আমি ব্রেকআপ দিয়ে দিছি, মানে কথাবার্তা বন্ধ করে দিছি। এখন বন্ধ করার পর আমি কাজ কাম করতেছি চলতেছি ঢাকা শহর, ওর সাথে দেখা করি না, কথা বলি না, মোবাইলে সিম চেঞ্জ করে লেছি। তারপর হঠাৎ করে গ্রামে গেলাম, গ্রামে গেছি আর যাওয়ার পর ওই যে আমারে যেই বন্ধু নিয়ে আমার বিয়ে করেছে হাসেম, ওই বন্ধুর একটা বোন আছে, ওর প্রতি আবার আমার একটা ক্ষোভ ছিল যে তুই আমার জীবন নষ্ট করছিস, আমি তোর বোনের জীবন নষ্ট করে ভিলেজ পলিটিক্স। হ্যাঁ, ঠিক আছে। পরে আমি এটা মনে আমার রাগ, এখন ক্ষোভ আমি এটা করবো। এখন আমি বাজারে যাইতেছি আর দেখি যে ওর বোন মারদাসে আসতেছে। আইসা আমার দূরের থেকে আমার ওর বোন আবার আমার খুব ভালো জানে, ভালোভাবে চিনে। তারপর আমার বলতেছে যে মারুফ ভাইয়া কেমন আছেন, আপনার অনেকদিন হয়েছে দেখি না, আপনি আমার ঘরে আয়েন না, আপনার বউ নিবেন না নিবেন, কোনো খোঁজ খবর নাই, মানে আমার এরকম একটা টিট করে কথা বলতেছে। আমি কি তোমার হেই বোন তো আমি নিবো না, নিবো তোমারে। কয়টা কি বলেন ভাই? হ্যাঁ, আমি তোমার পছন্দ করি, তোমার আমার ভালো লাগে, আমি তোমার নেব। এই কথা কইছি আর ও দিয়ে মুচকি হাসি দিতেছে, মানে ও কিন্তু আমার খুব আমার ভালো লাগে ওর। পরে এখন কইতাছে কি কয়, মারুফ ভাই আপনার মোবাইল নাম্বারটা আমার দিয়ে যান। পরে ওর নাম্বারটা আমার নাম্বারটা দিছি আর ওর বাবার মোবাইল দিয়ে আমার রাতের বেলা মিস কল দিছে আর আমি ওর সাথে রাতের বেলা 5 থেকে 7 মিনিট কথা বলছি। কথা বলার পর ও আমার কথা শুই না, মানে এখন ও দিয়ে আমার প্রতি সব হয়ে যেতেছে, দুর্বল হয়ে যেতেছে। কিন্তু আমার যেটা প্রতিশোধ নিব এরকম আমার মনের ক্ষোভ, কিন্তু ওইটা বুঝতে পারতেছে না। পরে ওর বাপ মাও জানে না, কেউই জানে না। এরকম ওর সাথে আমার সাথে এরকম কথা হয়, 2-3 মাস আমাদের এরকম কথা হইতেছে। তারপর আমি 2-3 মাস যে কথা হইতেছে, আমি তখন আমি ঢাকায় পড়ছি। আর ওই যে ওই রিয়া, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, এখন শুধু ওর সাথে আমার সাথে যোগাযোগ, কথাবার্তা হয়। আর আমি ওই যে মেয়ে বিয়ে করছি, ওই মেয়ে ওই পদে ওরকম পড়ে রয়েছি, কেউ এটা নিয়ে আমার বাড়াবাড়ি করতেছে না। ওই আর মনে করছে যে ও একটু বড় হোক, একটু বোঝা সুঝা হোক, বয়স হলে তখন এটা মন থেকে বুঝা মাইনা নিব। আমার বাপ মা কইতেছে যে ওরা এখন চাপ দিন না, বিষ খেয়া কেন এটা কিছু করে লেলো, এরকম ধরনের কিছু হয়ে গেলে সমস্যা আছে, এই জন্য এরা সবাই চুপ। আর আমি এখন ওই যে ছেলে আমার নিয়ে বিয়ে করেছে, ওর বোনের সাথে এখন আমার সাথে রিলেশন, ওর বোনের সাথে। মানে আপনার উদ্দেশ্য? হ্যাঁ, আমার উদ্দেশ্য যে ওর জীবনটা নষ্ট করে আমি ওর প্রতি প্রতিশোধটা নিয়ে নেব, এটা হচ্ছে আমার টার্গেট। পরে এখন তো আমি ঢাকা থাকি ওর সাথে 2-3 মাস এরকম কথা বলতেছি। কথা বলার পর হঠাৎ করে একদিন গ্রামে চলে গেলাম। আচ্ছা, গ্রামে চলে যাওয়ার পর তো আমার বলতেছে যে তুমি কি গ্রামে আইছো? আমি কি হ্যাঁ, আমি গ্রামে আইছি। পরে আমারে বললো যে যদি গ্রামে আইসা থাকো তাহলে আমার সাথে দেখা করো, বাজারে আমি মারদাসে যাবো, সেখানে তুমি দেখা করো। পরে আমি দেখা করছি। আর আমি ওই যে প্রথম দিন ওর সাথে যে আমি দেখা করছি, কথা বলছি, ওই দিন আমার একটা মোবাইল সেট আমি ছবি তুলছি, ওর ছবি তুলে ওই ছবিটা আমি ঢাকা এসে স্টুডিও থেকে লিমিটিং করে বাইর করে সুন্দর করে আমি আবার 3 মাস পরে যে বাড়িতে গেছি লয়ে যাওয়ার পর ওই ছবিটা ও বাজার আইসে আর ওর সাথে দেখা হয়েছে, আর ওই ছবিটা আমি ওরে দিছি আর অনেক খুশি হয়েছে। কারণ ওই সময় একটা ছবি তুলতে হলে অনেক দূরে যাইতে হইতো, তখন তো হাতের কাছে, এখন পায়া গেছে, অনেক খুশি হয়েছে ছবিটা পায়া। খুশি ও আমার প্রতি অনেক আরো হয়ে গেল। পরে আমি ছবি দেওয়ার পর অনেক খুশি। তারপর আমার বলছে, যে মেয়েটাকে আপনি পটাতে যাচ্ছেন ওই মেয়েটার নাম কি? মেয়েটার নাম হয়েছে মারুফা। তখন আপনার রিয়ার সঙ্গে সম্পর্ক আপনি মানে ওর সাথে আমার আপনার ওয়াইফের সঙ্গেও যোগাযোগ হচ্ছে না? জি না, যাকে আপনার সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এবং তখন আপনি চেষ্টা করছেন, যেহেতু আপনাকে এই ধরনের কাজ করেছে, আপনি মারুফাকে যে কোনো ভাবে হোক পটিয়ে বাটিয়ে বিয়ে করে একটা প্রতিশোধ নেবেন। ওর ভাই আপনার সাথে এই ধরনের কাজ, এই প্রতিশোধ নিব আর কি, এই জন্য। তারপর পরে ও আমার বিকালবেলা আমার ফোন দিছে আর বলতেছে যে আমার বাবা আর মা জরগা করছে, বাবা নাই বাড়িতে, আম্মু নাই বাড়িতে, তাহলে তুমি আসো। এই মারুফা বলছে? হ্যাঁ, তাহলে তুমি আসো। ওরও একটা সায় ছিল? হ্যাঁ, ওটা সায় ছিল। কয় যে তুমি আসো। আচ্ছা, আমি আসবো কেমনে? তোমাদের বাড়িতে আমি বিয়ে করছি, তাহলে ওই বাড়ির মানুষ আমার দেখবে না? কয় তুমি লোকে আসবা। পরে আমি করলাম কি, আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি প্রায় 1 কিলো হবে না, 1 কিলোর কম হবে একটু ফারাক, ওটা মাঝখানে বিল,
ফাঁকা জমিন, জি। চাষগাছ করে মানুষ। ওই ফাঁকা জমিন দিয়ে আমি করলাম কি রাত 7:30টার সময়, গ্রামের বাড়ি তো 7:30টার সময় আমি ওই বিল দিয়ে আমি গেলাম ওদের বাড়িতে। বাঘ টাক দিয়া পরে ও আমারে বলছে যে আমি তোমার পামো কেমনে, বলছে যে আমি বাঘের কানিত খারামো, তুমি আমার মিস কল দিলে আমি মোবাইল তুলমু, তারপর তুমি আমার মোবাইল আলো দেখলে তুমি আয়া পড়বা। পরে এরকম বলছে আমি মিস কল দিছি, ও বাঘের কানিত থাইকা মোবাইল তুলছে আলো দেখছি, তারপর ও আমার দুইরা বাসায় নিয়ে গেছে। আচ্ছা। নিয়ে গিয়ে ও আমারে অনেক রকমের আপ্যায়ন করানোর পর তারপর আমি কইতেছি যে আমি চলে যাই। ও নিজের থেকে বলতেছে যে কই যাবা, থাকো একটু থাকো। আমি বললাম যে না, একজন মানুষের যদি দেখে ভাই, একজন মানুষের দেখে হলে আমার সমস্যা হবে। তোমাদের বাড়িতে এমনিতে আমি বিয়ে করছি, আর তোমাদের বাড়ির মেয়ে আমি নিতেছি না, এরা যদি জানে তোমার সাথে আমার সম্পর্ক, তাহলে মানুষে আমার এখানে মাইরিয়ে ফেলাইব যদি দেখে। আচ্ছা। তারপর আমি একটু থাকো। পরে আমি থাকতে বলতে এখন ওর বাপে হঠাৎ করে বাসায় আয়া পড়ছে। আচ্ছা। আয়া ওর বাপে ওর নাম ধরে ডাকে গ্রামের বাসায়, যে গেদি করে ডাকতেছে যে দরজা খোল। পরে আমার কি করবো না করবো দিশা পাইতেছে না, ও বেউস হয়ে গেছে। পরে ওর বাসায় ওর ঘরে যে কোল বালিশ আছে, তারপর কাপড়ের মশারি আছে, কোল বালিশ ও আমার ওয়ালের সাথে শোয়া, তারপর কোল বালিশ দিয়ে মশারি দিয়ে আমরা ডাকিয়ে থুয়ে দিছে ওর বাপে আইসার। তারপরে এখন আমি দেখি গরমে আমি সিদ্ধ হয়ে যাইতেছি। পরে ওর বাপে আয়া মনে করছে যে আমার মেয়ে তো ঘরে একা ছিল, তাহলে দেখছে কেউ কোনো লোক টোক আছে নাকি বাসায়। ওর বাপে দেখি লাইট দেয়া এখন সব ঘর তন্ন করে বিছিয়ে চাইতেছে। এখন লাইট, আমি যে রুমে আছি এই রুমে আয়া আমার চোখের দিকে মাইরা দূরে রাখছে লাইট। আমি বুঝছি এই শেষ, আমার আর বাঁচার নেই, আমি মরে যাবো এখন। লাইট দূরে রাখছে, এখন লাইট হরাইতেছে না, আমার চোখ দিয়ে অন্ধকার হয়ে যেতেছ। লাইট দূরে রাখছে, দূরে হরে পরে গেছে গা, আমার আর দেখে নেই। ওই যে লাইটের আলো হয়েছে হোয়াইট, ঠিক আছে, আর ওই যে মশারিটাও হোয়াইট, এই জন্য আমার ওই লাইটের আরো কারণে দেখতে পারেনি। এটা আপনার ধারণা? হ্যাঁ, এটা আমার ধারণা আর কি। উনি দেখেন আমারে, লাইট কিন্তু আমার চোখের ভিতর মায়ের দূরে রাখছে। ওকে, ঠিক আছে। পরে ওর মেয়েরে বলতেছে যে গেদি তুই তাড়াতাড়ি রান্না বাড়া করে আমার খাবার দিয়ে আমি ঘুমেতাম। পরে ওর বাপে আবার বাড়িতে কারাদানি ঝগড়া করতেছে, ওর বাপে এখানে গেছে, ও আইছে আমার ধারে, তাড়াতাড়ি আমার উঠে আল্লাহ আমি তো ভয়ে মরে যেতেছি, তোমার নাকি আবার দেখেই ফেলাইছে। আমি কি না, আমার দেহে নেই। উনি লাইট ধরছে ঠিকই, কিন্তু আমার দেখতে পারে নাই। তারপর কয় আচ্ছা তুমি এখন যাইতে পারবো না, বাড়ির আশেপাশে মানুষ কথাবার্তা বলতেছে, তুমি এখানে এরমই শুয়ে থাকো। পর আমি এরম শুয়ে রয়েছি, ওই পাক শাক করে ওর বাপের ভাত খাওয়াই চিন্তা, ভাত খাওয়া ওর বাপের শুয়ে রয়েছে, দরজা লাগে, ওর বাপের দরজা আবার আলাদা, প্রতিটা রুমে দরজা আলাদা। পরে এখন ও আমার করছে কি, কয় তুমি এত রাত যাইবা কেমনে, তুমি আজানের সময় যাও, তাইলে তুমি আমার কাছে থাকো, ও বলতেছে আমারে। পরে ও আমার কাছে থাকো। পরে ওর সাথে আমি রাতে, ও আমার আবার করছে কি পুঁটি মাছ ভাজা, তারপর শুকনো মরিচ, তারপরে যে আপনার ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, তারপর মাছ, বড় মাছ দেওয়া আমার রাতে হয়। ওর বাপে শুয়ে রয়েছে, তারপর ওই নিজ হাত দিয়ে আমার খাওয়াই দিছে। খাওয়াই দেওয়ার পর তারপর আমি তো যাইতে গেছে, আমার ও কয় না এখন যাইতে পারবো না, যাইতে তুমি থাকো। পরে আমি থাকলাম রাতে, থাকছি। এখন আর কি বলবো ভাইয়া, তা তো জানেনি, দুইটা মানুষ যদি একসাথে এরকম, ও পছন্দ আমার করে, আমি ওর পছন্দ করি, তাহলে তো সেখানে কি হওয়ার। তারপর ওর সাথে আমার সাথে একটা ইয়ে হয়ে যায়, যেটা আপনার ওয়াইফের সঙ্গে আপনার ছিল, আমার ছিল না। ঠিক আছে, যেটা আমার ওয়াইফের সঙ্গে ছিল না, ওর সাথে আমার সেটা হয়ে যায়। হয়ে যাওয়ার পর এরকম আরো একদিন ও আমার ফোন দিয়ে তারপর নিল, আর পরের দিন আমার আবার ফোন করে নিয়ে তারপর এরকম আমার সাথে আরো একদিন এরকম ইয়ে হয়েছে। হওয়ার পর তারপর এখন রাত 3টা বাজে ওদের বাসা থেকে আমি বের হয়েছি। বের হওয়ার পর দেখি যে ওদের বাসা থেকে আমার দিয়ে এমন একটা লাইট মারছে, আর পুরা রাস্তা অন্ধকার ছিল, সব রাস্তা আলো হয়ে গেছে। এখন আমি করছি লাইটের ফরের আগে আমি দৌড়ে যাই, একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশে বিভিন্ন গাছ আছে, গাছের মধ্যে ঝুঁকি দিয়ে বয়ে রয়েছি, যাতে আমার যে কেউ না দেখে। এখন ওই লোকটা লাইট চারিদিকে মারতেছে, এখন আমার আর দেখতেছে না, আমি তো যে জবের মধ্যে বয়ে রয়েছি। লোকটা বুঝতে পারছে, তখন ওই যে আজানের সময় ফজর আজান দেবো, তখন ওই সময় আর কি উঠছে লোকটা, আর কি হয়তো বাইরে ঘুরে যাবে, তখন দেখে যে এরকম। পরে রাস্তায় এক মানুষ আছে, জিজ্ঞাসা করে একটা লোক দেখছি এরকম, হঠাৎ করে দেই নাই, অথচ আমি ছিলাম। এখন আমার দেই যে ভয়ে আমার আরো কাঁপতেছে, আল্লাহ আমার দূরে এলে আবার
আচ্ছা পরে আমি এখন রাতে 3টা 3:30 বাজে আছে, এখন আমি যে যামু মানে আমারও ভয় করতেছে। তারপর আর কি আমি সেখান থেকে ওই বাড়ি থেকে আইসা পড়ি। আসার পরে তারপর আমি আবার এই ঢাকা আসি। ঢাকা আসলে আমি কাজ করতেছি। এখন আমার আবার একটা MP3 রেডিও ছিল আর কি, রেডিও এমনকি ট্যাব বলা হয়, সাউন্ড রেকর্ড আর কি, ওটা ছিল, আমার নষ্ট হয়ে গেছে। আমি ওটা ঠিক করতে নিছি ইলেকট্রিকের দোকানে। আচ্ছা নিছি, আর ওই যে রিয়া হঠাৎ করে আমার দেখে লেছে। আচ্ছা রিয়া হঠাৎ করে দেখে লেছে, দেখে কয় আপনি এখানে? আমি কি হ্যাঁ তুমি এখানে? আমি তোমার কি যে খুঁজতেছি, তুমি এতদিন কই আছিলে, তোমার মোবাইল বন্ধ কেন? আমার বলতেছে। আচ্ছা আমি কি আমার মোবাইল চুরি হয়ে গেছে, মানে ভুয়া কথা কইলাম আর কি, মিশা কথা কইলাম যে আমার মোবাইল চুরি হয়ে গেছে। পরে কই এখন তোমার নাম্বার কই? পরে আমি নাম্বার নিল আমার আবার, ঠিক আছে, নাম্বার নিয়ে আমারে রাতের বেলা ফোন দিছে, কয় তোমার কালকে আমার আব্বা আর আম্মা আসতে বলছে, আমারে বলতেছে, আচ্ছা আমার আসতে বলছে। পরে আমি আচ্ছা ঠিক আছে আমি আসবো নি। পরে আমি ওর বাবা মার সাথে দেখা করছি রাতের বেলা যায় দেখা করছি। দেখা করার পর আমার বলতেছে যে তোমার গ্রামের বাড়ি কে কে থাকে? আমি কি থাকি, আমার বাবা মা সবাই আছে, এখন আমি ঢাকা একা থাকি। কই তুমি আমার মেয়ের কি বিয়ে করতে চাও? আমার এরকম ধরনের কিছু জিজ্ঞাসা করলো। করার পর হ্যাঁ আমি পছন্দ করি, ও আমার পছন্দ করে। তাহলে তুমি কয়দিন আগে তোমার কোনো খোঁজ খবর ছিল না কা? আমি বলছি আমার দেশে। ওর ভাবি ওই যে একদিন কইলো যে আপনি আসলে এরকম ঝামেলা করে, তারপর তাহলে এটা আপনি একটা কিছু করেন। এখন আমি চিন্তা করলাম যে ওরে যদি আমি বিয়ে করি, তাহলে আমি গ্রামে যে বিয়ে করছি তার আমি কি করব? আবার চিন্তা করতেছি আমি যদি রিয়ারে বিয়ে করি তাহলে ওটা মানে ক্যান্সেল করে দিল আমার বাপ মা। আচ্ছা সব চিন্তাই মাথায় আসতেছে। তাহলে ওটা ক্যান্সেল করে দেব। আমি যদি বিয়ে করি, যদি শোনে, তাহলে ওটা ক্যান্সেল করে দেব। পরে আমি করলাম কি, আমি নিজের বিয়ে নিজে একাই, ওর বাপ মারে বলছি, আর ওর বাপ মা কাজে টাজে আই না, তারপর ওদের আত্মীয় স্বজন আই না, আমার নিজের বিয়ে আমি নিজে একা ওই রিয়ারে বিয়ে করে ফেলাই। ওর বাবা মা আপনার বাড়িতে যায়নি, কোনো খোঁজ খবর নেই? না, কোনো কিছু নেয়নি, কোনো কিছু হয়নি, ঠিক আছে। আমি নিজে বিয়ে নিজে করে ফেলাই। এটা হলো 2008 সালের কথা। 2008 সালে আমি বিয়ে করি। তারপর বিয়ে করার পর এখন আমার এমনই অবস্থা, না পারি কোনো জায়গায় কাজ কাম করতে, না পারি একটু ঘুরতে ফিরতে, আমার অবস্থা খুবই খারাপ। এখন আমি যে বিয়ে করছি এটা আমি এমন কাউরে জানাইনি, আর আমি যদি যাই ওই সবার সামনে তাহলে আপনি ওদেরকে তো একটা ব্যাখ্যা দিতে হবে যে আপনি যে আপনার বাবা মাকে জানালেন না বা নিয়ে আসলেন না, নিজে বিয়ে করলেন। পরে আমি বলতেছি, তারপর আমি এখন আমি যে আগে রঙের কাজ করতাম, এই রঙের কাজ আমি করতে যাইতেছি না। কেন যাইতেছি না? ওই যে আমি যে আগে বিয়ে করছি এবার অনেক লোকই আমার চিনে, আমি রঙের কাজ করে, আমি কাজ করলে ওদের সাথে যায় কাজ করতে হয়। যদি আমার একটা কোনো ইনফরমেশন বা কোনো আমি যে বিয়ে শাদী করছি ঢাকা যদি এটি বইলা টইলা দেয়, এই জন্য আর কি আমি রোডে উঠি না, কোনো যাই না, বাসায় থাকি, খালি বাসার আশেপাশে ঘোরাফেরা করি, কোনো যাইতে পারতেছি না। পরে এখন একদিন হঠাৎ করে আমার বলল এক লোক আইসা যে তুই তো কোনো কাজ কাম করস না, তাহলে চল সিরাজগঞ্জ যা, তুই রাজের কাম কর কারোর সাথে, তোর হাজিরা দিব 150 টাকা করে বা 40 টাকা করে এরকম হাজিরা দিব, হেল্পার হিসেবে কাজ করবি। পরে আমি এই সিরাজগঞ্জ যাই কাজে। সিরাজগঞ্জ কাজে গেলে 10 দিন না 12 দিন কাজ করার পর শুনি কি আমার বাবা আইছে ঢাকা। আমি যে বাড়িতে যে মেয়ে বিয়ে করছি ওই বাড়িতে আবার আমার বাবা আইছে। আমার বাবার হচ্ছে আমি ওদিকে আবার আমি ঘুরতাম, তো আমাদের এলাকার এক ট্রাক আছে না, ট্রাক দিয়ে বালু টালু সিমেন্ট দিত, ওই লোকটা আমার চিনতো, দেখতো, দেখে আমার আর কথা বলতে পারতো না। আমি ওনারা দেখলে আমি সরে মরে যাইতাম। পরে সেই লোকই আবার করছে কি আমার বাবার ইনফরমেশন দিছে আর আমার বাবা করছে কি সেই বাসায় আবার আয়া পড়ছে। আয়া পড়ার পর তারপর আমার বাবা এখন আয়া তো পাগলের মতো কাঁদতেছে আমার বাবা আমার জন্য, বাড়িতে তো মা কাঁদতেছি। তারপরে আমি সিরাজগঞ্জ কাজ করি। পরে আমি করলাম কি আমার বাবার সাথে কথা বললাম, বাবার সাথেও কথা বলছি, তারপর আমার আম্মার সাথেও কথা বলছি। আমার আম্মা বাড়িতে ছিল, তার আমি বললাম যে বাবা আমি বিয়ে করছি এরকম। আমার আম্মারও বলছে আমি বিয়ে করছি। আচ্ছা, করার পর বলার পর তারপর আমার বাবা কয় ওই যে বিয়ে করছিস তুই আগে, এই বিয়ে ক্যান্সেল না করে তুই আবার এই বিয়েটা করলি কোন উদ্দেশ্যে? আমি বিয়ে করছি, এখন আপনারা যা করেন, কিন্তু আমি ওই মেয়ে নিয়ে সংসার করবো। আমি সংসার করলে এই মেয়ে নিয়ে করবো, মানে আসমাকে নিয়ে আপনি সংসার করবেন না? আমি সংসার করলে রিয়াকে নিয়ে করবো। এখন কয় যে তুই বেজাল হালাইছিস, তাহলে এটা তো সমাধান করতে অনেক সময় লাগবো। এখন যদি ওই বাড়ির লোক যদি তোর নামে কেস মামলা করে তাহলে কি হবো?
সেটি আপনি বুঝবেন। আপনি মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়ে বেড়ে বলছেন যে আমার ছেলে বিয়ে করেন, এই কথা ওনারা বিয়ে করা লিছে, এখন আপনি বুঝবেন এটা আমি কিছু বুঝি না। তারপর উনি গ্রামে চলে যায়, আমার বড় ভাই আবার জানে যে আমি বিয়ে করছি, ঢাকা বিয়ে করছি। পরে ওনারা চাপ দিল যে আপনার ছেলে যখন বিয়ে করে ফেলেছে, ওনারা জানিয়ে ফেলেছে আপনার ছেলে যখন বিয়ে করছে তাহলে তো আর আমার মেয়ে এখানে থাকতে পারবো না, তাহলে আপনার কেমনে কি করবেন, করে ফেলান। পরে আমার বাবা মার চাপ দিছে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বিচার সালিসি বসেন, এলাকার মেম্বার চেয়ারম্যান ডাকেন, আমরা এটা ক্যান্সেল করে দেবো। তো ঠিক আছে ক্যান্সেল করবেন, যে কয় টাকা কাবিন হয়েছে এই কাবিনের অর্ধেক বা এটা এলাকার মুরব্বী আছে তারা এটা ডিসিশন নিব কয় টাকা আপনি দিতে পারবেন, এরকম একটা ক্ষতিপূরণ দিয়ে আমাকে মেয়ে আমাকে দিয়ে দেন। পরে আমার বাবা ফোন দিছে যে মারুফ এরকম ওই মেয়ে এরকম ক্যান্সেল করতে হইব, এখন তুই কি করতে চাস? আমি কি আমার পক্ষে এটা সম্ভব না, মানে আমি আগেও বলছি এখনো বলছি আমার পক্ষে এটা সম্ভব না, আপনারা এটা ক্যান্সেল করে নেন, তারপর আমি যা করি করবো এটা। পরে ওনারা আমার কইলো যে তুই তাহলে কালকে লঞ্চে চললাম, গ্রামে গেলাম, গ্রামে গিয়ে তারপর পরের দিন বিচার সালিসি বসানোর পর ওই মুরব্বী তারপর মেম্বার চেয়ারম্যান আইসা আমার জিজ্ঞাসা করলো আবার নতুন করে যে মারুফ তুই এটা ডিসিশন নে, তুই এই বিয়েটা মাইনা নে, ঠিক আছে তুই এই বিয়েটা মাইনা নে, তোর কোনো সমস্যা হবে না, তুই বিয়েটা মাইনা নে। আমি কিনা আমার পক্ষে সম্ভব না, আপনারা যদি এখন এটা ক্যান্সেল করবেন, না হলে নাই, তাহলে আমি এখন চলে যাব। আচ্ছা তারপর হেরা কইতাছে যে ছেলে যখন রাজি না তাহলে আর এখানে কোনো কিছু করার নেই, তাহলে ঠিক আছে। আমার বাবা মারে বলার পর তারপর হেরা 60,000 না জানি 50,000 টাকা ওনারা আমরা দিছি ওই মেয়ের ব্যাপারে, 50,000 না 60,000 টাকা বিচার সালিসির মাধ্যমে এটা ওই 50-60,000 টাকা দিয়ে ওটা ক্যান্সেল করে দিছি, ওইটা আমার ডিভোর্স দিয়ে দিছি আমি তালাক দেওয়ার পর। তারপর আমি ঢাকায় পড়ি। আচ্ছা ঢাকা এসে তারপরে আমি এই যে কাজ কাম করতেছি। তারপর আমার শ্বশুরের আর্থিক অবস্থা খুবই খারাপ। রিয়াকে কি তখন আপনার ফ্যামিলি মেনে নিল? ও এই পাকে আমি যে বিয়ে করছি এইটা আবার আমার বলতে ভুল হয়ে গেছে, মনে নেই। আমার বাবা যখন এটা শুনছে যে আমি বিয়ে করছি, আমার বাবা আবার বইলা দিছে আমি দেশে বিয়ে করছি। এটা শুনে আবার রিয়া আমার সাথে অনেক একটু রাগারাগি করতেছে যে তুমি দেশে বিয়ে করছো, তুমি আমার বলো নাই কে অনেক কথা কইতেছে। পরে আমি বলছি যে আমি এটা রাখবো না, এটা আমি ক্যান্সেল করে দেবো, তুমি মাথা ঠান্ডা রাখো, তোমার নিয়ে আমি সংসার করুম, ঠিক আছে। আমি তোমার কাছে এই কথাটা আমি লুকাইছি তোমার আমি পাওয়ার জন্য, নাহলে আমি তোমার পাবো না, সেই জন্য যদি বলি তুমি অন্য জায়গায় বিয়ে হবে সেই জন্য আমি তোমার এটা বলিনি, তোমার আমি পাওয়ার জন্য আমি এই কথাটা লুকাইছি, এছাড়া কিছু না। আমি তোমার অনেক ভালোবাসি দেখি তোমার আমি বিয়ে করছি, তারপর আমি ওইটা আবার ক্যান্সেল করে দিছি। আমার নিজের টাকা 50-60,000 টাকা দিয়ে আমি ওটা ক্যান্সেল করে দিছি তোমার আমি পাওয়ার জন্যই। আচ্ছা তারপর ওর মনটা একটু নরম হয়েছে আমার প্রতি। আচ্ছা নরম হওয়ার পর তারপর আমার বাবা মা আমার এই বিয়ে মাইনে নেয়। আপনার বাবা মা? হ্যাঁ আমার বাবা মা। আমি যে এখন সেকেন্ড বিয়ে করছি এটা আমার বাবা মা মাইনে নেয়। আচ্ছা যে তোর সুখই সুখ, তুই যখন ওইটা মানতে পারস না, এখন তুই বিয়ে করছিস, এইটি তোর সুখ, এখন তুই কেমনে বাড়িতে আসবি এখন সেই চিন্তা ভাবনা কর। আচ্ছা ঠিক আছে। তারপর আমি চিন্তা ভাবনা করছি যে যাক আমার বাবা মাইনে নিছে যেহেতু, তাহলে আমি ওর নিয়ে গ্রামের বাড়ি যাবো। এখন বিয়ে করার পর ওরে 6 মাস 1 বছর গেছে গা, তারপর আমি ওই পাখি রঙের কাজ করতেছি সুন্দরভাবে। এখন ওর বাপ মার বাড়ি ওরে আমি রাইখা দিছি, আমি আর আলাদা বাসা টাসা নিই কিছু, ওর বাপ মার বাসায় রাখছি আর কি। রাখার পরে এখন সবাই ওরা কইতাছে যে এরম আর কয়দিন থাকবো, তাহলে তুমি একটা বাসা নাও। আচ্ছা আমি বললাম যে বাসায় নেবো না, আমি ওর গ্রামের বাড়িতে নিয়ে যাবো, আমার বাপ মা যেখানে আছে সেখানেও থাকবো, আমি ঢাকা থাকবো। এখন ওরা কইতাছে যে তুমি এখন ঢাকার থেকে দেশে নিয়ে যাবা, ও কি দেশের মায়া, দেশে থাকতে পারবো, ওই যে ঢাকার মেয়ে, তুমি কি দেশে নিয়ে ওরা রাখতে পারবা? ও তোমার ছাড়া তো থাকবে না, তাহলে তুমি ওরে নিয়ে রাখবা কেমনে? তারপর আমার এসব কথা বলে, আর ওই রিয়াও দেশে যাইতে চায় না। আচ্ছা রিয়াও দেশে যাইতে চায় না, আমি তোমার ছাড়া দেশে যাবো না, যদি যাইতে হয় তোমার নিয়ে যাবো, আর ঢাকা থাকলে দুজন একসাথে থাকবো। আচ্ছা এরকম কথা বলে। এখন ভাই এরকম পরিস্থিতি পড়ছে, এখন আমি যে টাকা ইনকাম করি এই ইনকাম টাকায় এখন আমাদের বাসা নিয়ে থাকা সম্ভব না, বাসা ভাড়া খাওয়া দাওয়া নিয়ে এসব সম্ভব না। তারপরেও এখন ও যাইতে চায় না, যেহেতু আমি ওর প্রতি আর জোর করি না। আমার বাবা মারা আমি বুঝে রাখি যে যাইবো আর কয়দিন পর করে এরকম বাড়াইতেছি। তখন আমি বাসা নেওয়ার পর এখন এই রঙের কাজ কইরা এখন আর আমি সংসার চালাইতে পারতেছি না। আচ্ছা পরে এখন আমার বড় ভাই আমার একটা বুদ্ধি দিল যে দেখ তোর মোটামুটি স্বাস্থ্য চেহারা মোটামুটি ভালো আছে, তাহলে তুই একটা ড্রাইভিং চাকরি কর, ড্রাইভিং শিখ।
প্রাইভেট ড্রাইভিং শিখ, তাহলে তোর লাইসেন্স করতে যা লাগে টাকা আমি দিয়ে দিব, এটা আমার বড় ভাই বললো। ওকে। তারপর আমি একটা লোক ধরলাম, লোক ধইরা তারপর আমি ওই লোকের কাছে প্রথম 1000 টাকা দেওয়ার পর আমি কন্ট্যাক্ট করি যে কত আপনার দিতে হবে। আচ্ছা। তারপর ও বলছে যে আমার 8000 টাকা দিতে হবে। তারপর আমি ওনারে 1000 টাকা প্রথম দিয়ে কদিন গাড়ি চালে আমার যা শ্বশুরে বলি যে আব্বা আমি এরকম একটা গাড়ি চালান শিখতেছি, তারপর আমি সেখানে একটু সময় দিব, আমি কাজ কাম করতে পারবো না, তাহলে আপনার মেয়েরে আপনার কাছে কিছুদিন রাখেন, তারপর আমি যখন ড্রাইভিং শিখা হয়ে যাবো তখন আবার কাজ কাম করুম, তখন আবার আপনার মেয়ে নিয়ে বাসায় আমি রেখে থাকবো। তারপর আচ্ছা ঠিক আছে তাহলে শিখো, ভালো কথা। তারপর উনি আবার আমার লাইসেন্স করতে আমার শ্বশুরও আমার টাকা দিছে, জি। আর আমার বড় ভাই আমার টাকা দিছে। আচ্ছা। আর আমি গ্রামের তো আমার আব্বা আমার তো টাকা আইন না, বোনের তো টাকা আইন না, তারপর আমি ড্রাইভিং চালান শিখছি, গাড়ি চালান শিখছি। জি। মিনিমাম আমার 1 থেকে 1.5 মাস গেছে শিখতে। এটা খালি 1-1.5 মাস কোনো কাজ কাম করি না, খালি এই গাড়ির পিছিয়ে দৌড়েছি। আর এই থেকে লাইসেন্সও করছি, লাইসেন্স করছি। আর আমার 3 মাস না 4 মাস পর লাইসেন্স বেরিয়েছে। বেরানোর পর এই ফাঁকে আমি ওর করছি রঙের কাজ, আর আমি ছাড়িনি, ওই রঙের কাজটাই আমি করছি। রঙের কাজ করছি তখন আমি তো মিস্ত্রি হয়ে গেছি। তখন আমার 500 টাকা হাজিরা দেয়, তখন সেটা দিয়ে আমার মোটামুটি চলে। কিন্তু আমার 15 দিন কাজ হয়, আবার 10 দিন কাজ হয় না। 15 দিন কাজ হয়, 10 দিন কাজ হয় না, রঙের কাজ খুবই কম, এই জন্য সংসার চলে না ভালো করে। তারপরে আমি আবার এই ড্রাইভিং এ যে লাইসেন্সটা বের হয়েছে তারপরে আমি চাকরি নেই। চাকরি আমার আল্লাহর মত হয়ে যাওয়ার পর সেখানে চাকরি হওয়ার 1 মাস পর আবার এই চাকরিটা আমার চলে যায়। আবার আমি করি আবার এই রঙের কাজ করি। আচ্ছা। মানে প্রথম চাকরি করতে আমার দিয়ে ভালো লাগতেছে না, আমার নিয়ে ওই জায়গায় বসায় রাখে, তারপর ঠিক মতো খাওয়া দাওয়া খাইতে পারি না। ড্রাইভিং চাকরি ঠিক মতো খাইতে পারি না, ওই জায়গায় বসায় রাখে রাস্তাঘাটে। মানে আমার কেমন জানি মনে হয় রাত 8টা নাই 9টা নাই, যে মন চাই এসে ডাক দেয়, এই জন্য আমার দিয়ে ভালো লাগতেছে না। পর আমি ওই চাকরি ছাইড়ে দিই আইসা পর আবার 2-3 মাস আমি রঙের কাজ করি। আর আমার এক ফ্রেন্ড আছে ওই এলাকায় থাকে, মোহাম্মদপুর এলাকায় থাকে। আমি বললাম যে বাবু ভাই আপনি আমার একটা চাকরি দেন, আমার তো লাইসেন্স আছে, আপনি আমার একটা চাকরি দেন, ভালো একটা চাকরি পেলে এলাকায়, যদি কম ডিউটি, বেতন কম হোক সমস্যা নাই, কম ডিউটি একটা চাকরি দিবেন। কয় ঠিক আছে। পরে ওই লোক আমার ফোন দিয়ে বলে যে মারুফ ভাই আমি একটা চাকরি পেয়েছি, আপনি একটু আসতে পারবেন? ঠিক আছে আসি। তারপর আমি আসলাম, তারপর আমি মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড গেছি, গিয়ে তারপর সেখানে আমার একটা চাকরি। তারপর মালিকের সাথে কথা বলি, 12,000 টাকা আমার বেতন, 12,000 টাকা বেতন। তারপর এই চাকরিটা আমি 1 বছর করি। 1 বছর এই মধ্যে আমাদের সংসার খুব ভালোভাবে চলে, এখন কোনো কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয় না। তারপর 1 বছর চলে, 1 বছর চলার পর আমার বাবা মা অসুস্থ দেখে আমি বাসা ছাইড়া দিয়া আমি করলাম কি, আমার ওয়াইফরে নিয়ে দেশে গেলাম। দেশে গিয়া আমার বাপ মা অসুস্থ দেখে, আম্মা অসুস্থ, তারপর ওরে রাইখা আমি চিন্তা করলাম যে আমি গ্রামে থাকি আমি কি করবো, তুমি কয়দিন থাকো। আচ্ছা। আমি যে ঢাকা যায় 2 মাস চাকরি করে আম্মা সুস্থ হোক, তাহলে তুমি আবার আইসা করো, তোমার ফোন দিলে আমি বাসা নিমু, মাল সাবানা কিনলে তুমি আবার আইসা করো। তারপর আচ্ছা ঠিক আছে। পরে আমি তুই আসার পর 3 দিন না 4 দিন পর আমাদের গ্রামের বাড়ি থেকে পালিয়া একা ঢাকা আইসা পড়ে। রিয়া একা ঢাকা পালে আইসা পরে তারপর আবার আমি করলাম কি, যে আব্বা আমার আমি জিজ্ঞাসা ওই যে আয়া পড়ছে তোমরা দেহ নেই, বলছে যে ওর নানা বাড়ি যাবো, নানা বাড়ি থেকে তো নিয়ে গেছে, তোমরা ছাড়লা কে ওর একা তোমরা ওরা ছাড়লা কা? পরে আমরা তো বুঝতে পারি না ওই যে এরকম ঢাকা চলে যাবো, আমি তো বুঝতে পারিনি। আমি আচ্ছা ঠিক আছে, যেহেতু আইসে আর কি করবা। তারপর আমি গেলাম যে তুমি যে কাজটা করলা, তুমি এলাকায় থেকে এরকম পলে এলা, তুমি এটা ঠিক করলা। কয় আমার দিয়ে ভালো লাগে না তোমার স্যার, আমি সেই জন্য চলে আইছি। এখন ওরে বুঝে সুঝে আবার আমি কি করলাম, বাসা নিলাম। এখন দেখি যে আমার উপায় না, ও আমার ছাড়া থাকতেই চায় না, মানে ওই গ্রামে থাকবো না। আমার যদি গ্রামে থাকতে হয় আমার নিয়ে থাকবো। তারপর আমি ওরে নিয়ে এরকম বাসা নিয়ে থাকতেছি, চলতেছি ফিরতেছি। এখন ও বাড়ির কথা শুনতেই চায় না, বাড়িতে যাইতেই চায় না। তারপর আমার বাবা মা অনেক কষ্ট করে। আমার মা কিন্তু অনেক বুড়ো হয়ে গেছে, আমার মা বসলে আর উঠতে পারে না, আর দাঁড়ানো থাকলে বসতে পারে না, এরকম অবস্থা। এখন আমার মা খালি বাড়ির কথা কয়, কিন্তু ও বাড়ি যাইতেই চায় না। পরে আমি আব্বা মারে বুঝেছি, আমার মায়েরে কইছি যে মা আমি তো তোমাদের ছোট বলা, আমি তোমাদের বউ, আমি তোমাদের কাছে নিতারি না, তোমাদের খেজমত করার আমি সুযোগ দিতে পারি না, তোমরা আমার মাফ করে দিও। আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু আমি পারতাছি না মা,
তুমি আমার মাফ করে দিও যে তুমি তোমার বউর হাতের একটা কামাই খাইতে পারো না, বা একটা কথা উনতে পারো না, এটা কোনো কিছু করতে পারো নি। তোমার এখন বসে থাকার দিন, কিন্তু তুমি বইয়া খাইতে পারো না, তুমি এখন কাজ করে খাইতেছো। তো এই বিদায় নিয়ে মা তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার বউর আমি দিতে পারিনি। কয় না বাবা, তুই যদি সুখে থাকস তোর বউরলে তুই এটি আমার ভালো, তুই সুখে থাকে এটি আমরা চাই, কারো জোর করে আনার দরকার নেই। আনছোস না, তারপর চলে গেছে, দরকার কি আর আনার। তারপর কয় তুই যদি ভালো থাকস তাইলে ভালো। তারপর আমার ছেলে আপনার বিয়ের 4 বছর পরে, 4 বছর পর আমার এই ছেলে গর্বে আসে। 4 বছর পর ছেলে আমার গর্বে আসে। গর্বে আসার পর আমার সেই ছেলেটা আপনার মারা যায়। মারা যাওয়ার পর আবার আমার 2 বছর পর আবার আমার আরেক ছেলে আবার ওর পেটে আসে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন। সংসার ভালোই, সুখের। আমাদের সংসারটা কষ্ট হলে কি, ওই সংসারে আমাদের সুখ আছে, মানে দুজন অনেক ভালোবাসি। যেমন রাত যদি আমার ডিউটি শেষ হইতো, আমাদের ছাড় বলতো যে মারুপ আমরা এরকম দাওয়াতে যাবো, তোমার রাত 2টা 1টা বাজবো, ঠিক আছে, তাহলে তুমি কি করবা, তোমার ওয়াইফরে তুমি ফোন দিয়ে জানাই দিও। আমি আচ্ছা ঠিক আছে। পরে 2টা 1টা বাজলে তখন ওই দাওয়াতে গেলে আপনার ড্রাইভারদের আবার ভিতরে নিয়ে যায়, আর ভালো লাগে নিয়ে খাওয়ায়, আর যার ভালো না লাগে তার আবার ওই আপনার আলাদা খাবার বাটি আছে, ওইটা প্যাকেট দিয়ে দেয়। আচ্ছা, পরে আমি করতাম কি, ওই প্যাকেটটা দিলে আমার গাড়ির ব্যাগ ডাল আমি রেখে দিতাম, আর ওই যে আমার ভিতর নিয়ে যেটা খাওয়াইতো ওটা আমি খাইয়ে দিতাম। পরে যাইতে রাত 12টা 1টা বাজলে যায় দেখতাম কি আমার ওয়াইফ গেটের সামনে খাড়াইয়া থাকতো একা। আমি কতক্ষণ আসবো, গেটের সামনে দাঁড়াইয়া থাকতো একা। পরে দেখতাম যে গেটের সামনে দাঁড়ায় থাকতো। পরে তোমার আইডিয়া এত লেট, তুমি আমার ফোন দিয়ে জানাই বানাই দেবো, এরকম কথা কইতো। তারপর আমি কই দাওয়াত আছে, আমি কি করবো রাত ডিউটি হলে। তারপর অনেক সময় দেখতাম যে ঘরের সামনে দরজা চাপাই দিয়া লাইট বন্ধ করে আমার ছেলে ঘুমাইতেছে, ও বসে আমার অপেক্ষা করে, ঠিক আছে, আমার অনেক লাভ করে। হ্যাঁ, আমার অনেক ভালোবাসে, আমার জন্য বসে থাকে। তুমি বইয়ে রয়েছে এখনো, তোমার আছে, আমি বইয়ে রয়েছি। আবার দেখতাম রাস্তায় খাড়াইয়া 7টা 8টা বাজলে রাস্তার দাঁড়ায় রাস্তার দিকে চায়া থাকতো যে আমি কত নামু। যখন আইতাম সাইকেল নিয়ে, তখন কইতো কি যে তুমি যদি দূরের তো না আসো, তোমার দেখতেই দেখা যায় যে তুমি আসতেছো। তোমার সাইকেল চালানোর তুমি যেরকম সাইকেল চালাও, ওরকম মানুষের তার সাইকেল চালাতে পারে না। তুমি যেরকম হাঁটো, ওরকম তোর মানুষ হাঁটতে পারে না। তোমার হাঁটা সাইকেল চালানো আমি দূরের তো দেখলেই বুঝতে পারি, আচ্ছা, যে তুমি আসতেছো, ঠিক আছে। তারপর এরকম আমার অনেক ভালোবাসতো। তারপর আপনার মনে করেন আবার ভালোবাসতো, আবার ইয়াও করতো, সন্দেহ করতো আমারে, অনেক সন্দেহ করতো আমারে, আচ্ছা, অনেক সন্দেহ করতো। পরে আমি ওই যে মোহাম্মদপুর চাকরি করছি, চাকরি করার পর সেখানে আমার আবার একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়ে যায়। বলতে দাঁড়ান, আপনি ইন দ্য মিন টাইম আপনি আপনার বউ এতটা লাভ করে আপনাকে, এর মাঝখানে আপনি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে ফেলেন। হ্যাঁ, সম্পর্ক হয়ে যায়। এই মেয়ে আমি বলতেছি সেটা কি, মেয়েটা আমি গাড়ি পার্কিং করে দাঁড়াইলে ওই প্রতিদিন পাশ দিয়ে আইতো যাইতো। আমার একদিন হঠাৎ করে বলতেছে যে ভাইয়া, আমার একটা মামতো ভাই আছে, আপনি একটু গাড়ি চালান শিখিয়ে দেবেন আমার বলতো। আমি কি না আপু, আমি তো এই গাড়ি চালান আমরা তো শিখাই না, আপনার স্কুল আছে শিখানোর জন্য, সেখানে নিয়ে যান। সেখানে ভালো করে শিখায় না, তাহলে যদি আপনি যদি একটু নিতেন তাহলে শিখাই দিতেন। আমি সরি আপু, আমি তো ওরকম শিখাই না, আর আমার এই গাড়ি যদি একটা দাগ পরে একটু নষ্ট হয় তাহলে সমস্যা হবে, আমার চাকরি চলে যাবো, আমি তাহলে শিখাতে পারবো না। আপনি দরকার অন্য জায়গায় চেষ্টা করেন, অন্য জায়গায় চেষ্টা করুন, তারপর আপনার নাম্বারটা আমার দেন, আমি আপনার সাথে যোগাযোগ করুন আমার মামাতো ভাইয়ের জন্য। পরে নাম্বারটা দেয় আমারে, নাম্বারটা দেওয়ার পর তারপর এই মেয়েটা আমার কল দেয়। কল দিলে 1 কথা 2 কথা, তা আমি আবার ওর কল দিই। কল দিতে কথা ওর সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আচ্ছা, সম্পর্ক হওয়ার পরে তারপর আমার ছেলের বয়স কিন্তু 2 বছর হয়ে যায়। আমার ছেলের বয়স 2 বছর হয়ে যাওয়ার পর এখন আমি বাসায় ফোন রাইখা আমি বাইরে গেছি, বাইরে বলতে রাস্তায় দোকানে গেছি। দোকানে যাওয়ার পর এখন এই ফাঁকে মিস কল দিছে ওই মেয়েটার নাম হয়েছে মাইমুনা। আমার মিস কল দিছে। মিস কল দেওয়ার পর এখন ঘরে তো ফোন, এখন আমার ওয়াইফ আবার টাচ মোবাইল, লক খুলতেও পারে না, টিপতেও পারে না, কিছু করতে পারে না। আচ্ছা, এখন আইসে আমার বলে তোমার একটা মিস কল আছে। তারপর আমি দেখলাম যে ওই মেয়ে মিস কল দিছে। মিস কল দেওয়ার পর তারপর আমি মোবাইলটা পকেটে রাখলাম। মোবাইল পকেটে রাখলাম, কে মিস কল দিছে দেখো, কল করে আমাকে দিয়েছে আমার বোন জামাই। একটা মিশা কথা কইলাম যে আমার বোন জামাই দিছে। তখন আবার কতক্ষণ পর ফোন দিছে আর আমার ওয়াইফ রিসিভ করছে। আমার মোবাইল আমার হাত থেকে নিয়ে কাইরা নিয়ে রিসিভ করার পর দেখা যায় মেঘ কণ্ঠ। আপনি কে? আমার নাম মাইমুনা। তো আপনি ফোন দিয়েছেন কেন?
ফোন দিছি ভাইয়ের সাথে কথা বলতে, ভাই আপনার কি হয়? ভাইয়ের সাথে আমার পরিচয়, আমার এমনি ভালো লাগে এমনি এসব কথা বলছে আর হ্যাঁ যে বিয়ে করছে আপনি জানেন? হ্যাঁ আমি বিয়ে করছে জানি, আবার উনি বলছে যে বিয়ে করে নাই, এরকম ধরনের একটা কথা বলছে, কিন্তু ভালো করে উনি কথা বলে না। কয় তাহলে আপনি জানেন না যে উনি বিয়ে করছে, তারপর আপনি এরকম ওনার সাথে রিলেশন করতেছেন, আমি ওনার স্ত্রী। কয় সরি ভাবি আমি বুঝতে পারি নাই, আপনার ওনার যে স্ত্রী আছে উনি আমার সাথে ভালো করে বলে নাই যে বিয়ে করছে কি না করছে, ওনার জিগেলে বলতো যে আমি বিয়ে করছি বা করিনি, এরকম একটা অন্যভাবে কথা কাটাই নিত। এই মাইমুনা বলতো? হ্যাঁ মাইমুনা বলতো। পরে ভাবি আপনি কিছু মনে করেন না, আমি যা ফোন দিছি ওর সাথে কথা বলছি, আর বলুম না। এই যে ওনার সাথে কথা বলছে সেখান থেকে আমারে এখন খালি সন্দেহ করতেছে, মানে কেউ ফোন দিলে যদি আমার মা ফোন দেয় তাও আমার ফোন বাইর করে দেয় মোবাইলটা কে করছে, আমার বাবা ফোন দিতেছে তাও ফোন বাইর করে দেখবো যেটা কে করছে ফোন। তারপর এরকম করতে খালি সন্দেহের ভিতরে আমি পড়ে গেলাম, এখন আমার সন্দেহ করতে করতে এখন দিয়ে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। কি রে, একটা মানুষ ভুল কি একবার করে, বারবার করতেছে ভুল, ওরা আমি যতই বুঝে ও বুঝতেছে না। তারপর আমি এরকম করতে করতে ওই ভুলটা মোটামুটি কাটা গেল ওর মাথা থেকে। কাটা যাওয়ার পর তারপর এরকম এখন আমাদের সংসার মোটামুটি ভালোই চলে, আমি বাড়িতে টাকা পয়সা দিই, বাবা মা কথা বলে, ও কথা বলে। তারপর একদিন হঠাৎ করে আমার গ্রামের বাড়ি থেকে আমার ভাইয়ের শালা মানে আমার বাবার মামাতো বাইরে নিয়ে আর কি আমার বড় ভাইয়ের বাসায় আইসে। আর সেখানে ওই যে আসার পর এখন আমি বলতাছি যে তোরা ঢাকাইছিস কেন? আমরা আইসি একটা রুম নিয়ে থাকুম, আমরা রাজের কাম করুম। আচ্ছা ঠিক আছে তো কর। কইতে আছে এখানে তো বাসা ভুসা পাই না, তাইলে আমার একটা বাসা লইয়া দেন আপনি। আমি কি বাসা লইয়া দিম মানে? আমাদের ওইখানে তো বাসা ভাড়া আছে, কিন্তু তোরা এত দূরে যায় কাজ কাম করতে পারবি? আচ্ছা আমরা এটা পারুম করতে, আর তোর কাজ কাম তো হেন হইব না, তুই করবি কেমনি? 2-4 দিন দরকার বয়ে থেকে মানুষের সাথে কথাবার্তা বইলা তারপর কাজ কাম আমি ভাগ করে নিমু, ঠিক করে নিমু। পরে ওই করলো কি, এই আমার বলছে, তারপর আমি ওরে আমার বাসার পাশে নিয়ে বাসার পাশে একটা বাসার রুম নিয়ে দে ওরে। ওই যে আমার ভাবির ভাই আর ওই ভাবির মামাতো ভাই, ওরা দুইজন আইসার আমি রুম নিয়ে দিই। রুম নিয়ে দেওয়ার পর তারপর আমি ওনারা কইতাছে যে মারুফ ভাই আমরা কোথায় খাওয়া দাওয়া করবো, তাহলে আপনি একটা কাজ করেন, আমরা আপনার বাসায় ভাত খামু, তাহলে আপনি আমার ঘরে ভাত খাওয়ান, আমরা মাসে 3,000 টাকা করে দেবো। আমার এই কথা বলার পর আমি বললাম যে আমি তো কখনো ম্যাচ খাওয়াই নাই, তারপর কারো আমি বাসায় রাখি নাই, কিন্তু আমি এটা অনুমতি নিতেও আমার ওয়াইফ থেকে, ঠিক আছে। তারপর আমি এটা মনে মনে ভাবলাম যে তাহলে ওর একটু জিজ্ঞান দরকার আছে আমার। তারপর আমি ওর জিজ্ঞাসি, এই ফাঁকে আমার ওয়াইফ আমি যদি ফ্রেন্ড সার্কেলে আমার বাসায় আসতে চাই, আমার কইতো কি যে তোমার ফ্রেন্ড সার্কেল আছে, তুমি বাসার বাইরে চা খাওয়া বিদায় করে দাও, কিন্তু গ্রুমে আনবা না। মানে ও ছেলে মানুষ পছন্দই করতো না, আমি ছাড়া মানে অন্য কোনো ছেলে পছন্দই করতো না। ছেলে মানুষ দেখলে আমার গাও জ্বলে, আমি দেখতে পারি না অন্য ছেলে মেয়ে, ঠিক আছে। তুমি যদি তোমার ফ্রেন্ড সার্কেল আয়া থাকে তাহলে তুমি বাইরে তো চাটা খাওয়াই তুমি বিদায় করে দেবো, ঘরের আশেপাশে আনবা না। পরে এরকম ধরনের কি ছিল। তারপর আমি যে জিজ্ঞেস করলাম যে আমার বিয়ে এরকম, আর আমার ভাবির মামা তো আইসে, তাহলে ওরা এরকম বাসা থাকতেছে, এই বাসায় খাইতেছে, তুমি কি বলো? আমি কিছু জানি না, এটি আপনি জানেন, আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কইছি যে এরকম ওরা আমার 3,000 টাকা করে দেবো। এখন দেখো দুইটা মানে যদি তুমি মানে আপনি রিয়ার সঙ্গে আলোচনা করছেন? হ্যাঁ রিয়ার সঙ্গে আলোচনা করছি যে তুমি যদি দুইটা মানুষের পাকশাক করে একটু খাওয়াই ধরো, মাসে 6,000 টাকা, তোমার একটু কষ্ট ওয়েডি আছে তো, আর বেশি কিছু না, ওরা পাশের বাসায় থাকবো। এখন এরকম ওরা আমি কইলাম যে দেখ আমাদের এখানে গ্যাস কম থাকে, গ্যাস ট্যাস থাকে না, তাহলে তুই একটা সিলিন্ডার আনতে হবে, সিলিন্ডার আনলে তোরে এই গ্যাসে পাকে তোরে মোটামুটি ভালো করে খাওয়াইতে পারবো, ঠিক আছে। তাহলে তুই একটা সিলিন্ডার আন। পরে দেখলাম কি মাত্র ওই ছেলেটা সিলিন্ডার নিয়ে আসলো, গ্যাস সিলিন্ডার আইনা, তারপর এখন দেওয়ার পর এখন এরকম 1 মাস ওরা দুইজন ছিল। পরে আমার বিয়েটা চলে যায়, বিয়ের মামাতো ভাইটা আমার ওখানে থাকে আর কি বাসা নিয়ে। পরে এখন ওই 1 মাস যে ওরা দুজন ছিল, দেখতাম কি দুজনের একজনও কাজ কাম করে না। পরে আমি এক লোকের লগে কথাবার্তা বইলা আমার বিয়ের আমি রাজের কাজে দিছি। দেওয়ার পর উনি 2-3 দিন কাজ করার পর দেখি আবার কাজ করে না, আমার বাসায় থাকে, খালি বাসায় থাকে। কিন্তু তোর বাসায় তো এখন দেশের থেকে ওই যে আমার ভাবির মামাতো ভাইয়ের
ভাই ফোন করে কইছে যে এরকম ওরা জিনের ব্যবসা করে, কেমন জিনের ব্যবসা, যে মানুষের কাছ থেকে টাকা টুকা হাতে আনে মিশা মিশা কথা কয়া, ওরা হুজুর সাজে বাবা সাজে সাইজা তারপর এরকম মানুষের কাছ থেকে টাকা আদায় করে আনে। তুই কেমনে? প্রথম ওরা হুজুর সাজে তারপর বাবা সাজে এরকম দারোয়ান সাজে, এইসব সাইজা মেজে তারপর ওরা টাকা আনে। তারপর আমি চিন্তা করলাম যে এটা তো একটা খারাপ কথা, তাহলে ওরা তো রাম যাবো না। পরে আমি ওর সাথে কথা বললাম, ওই যে আমার বাবির মামাতো ভাইয়ের সাথে কথা বললাম, কিরে তুই বলে এরকম জিনের ব্যবসা করস, এরকম যদি করস তুই মাসে জীবনে তাহলে তো আমার সহ জেলে নিব, তুই এটা করস কেন? তারপর কয় ভাইয়া তুমি যখন যাই না গেছো তাহলে তুমি আর কেউ করো না, আমি এটা দরকার ছাইরা দিম, আর না তো আমি এখন বাসা ছেড়ে যাই। আচ্ছা ঠিক আছে। পরে এখন দেখি যে ও আমার বাসায়, ও যে আমার বিয়েতে চলেই গেছে, এখন আমার বিয়ের মামাতো ভাই আছে। এখন ও কইতাছে কি যে ভাইয়া আমরা এনে দুইজনে 2 রুমে থাকি, তাহলে কি দরকার আমরা একটা ফ্ল্যাট বাসা নেই। তারপর আমি কি ফ্ল্যাট বাসা নিব মানে এতটা ভাড়া দেবো কি? আমি দিতে পারবো না। কয় তুমি অর্ধেক দিবা আমি অর্ধেক দিন। আমি কি তুই অর্ধেক দিবি, কিন্তু কাজ কামি করস না। এখন দেখি যে ও আমার ছেলে নিয়া এটা কিনে দেয় ওইটা কিনে দেয়, বাসা এটা আনে ওইটা আনে, মানে অন্যরকম হয়ে গেছে। এখন আমাদের প্রতি এমন একটা মায়া জমাই লেছে মানে বলার মতো না। আর ওই ছেলেটা এমন মিশুক, ওরে বুঝতেই পারা যায় না যে ও একটা অন্য ধরনের কোনো কিছু করতে যাবো, কারোর সাথে একটা কোনো কিছু করবো, ও এমন ভাবে মিশে গেছে। এখন ওরে যে আমি না কয়ে দেবো, আমারও দিয়ে মায়া লাগতেছে ওর প্রতি, যে ও তো আমার বাবির মামাতো ভাই, মানে আমার মামাতো ভাই, ওর প্রতি আমার একটা মায়া জন্ম হয়েছে। তারপর আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তুই যখন একটা ফ্ল্যাট বাসা নিতে চাস ছোটোখাটো, তাহলে চল নিয়ে এলেই। আর আমি ফ্ল্যাট বাসাটা নেওয়ার আগে আমি আমার ওয়াইফের বলছি যে দেখো ওই যে এতদিন ছিল আমাদের বাসায়, তাহলে তুমি ও চায় চলন কথাবার্তা আলাপ আলোচনা কেমন দেখছো? ও তো দেখছি ভালোই, ও তো আমার বোনের চোখে দেখে, আমি ওরা বাইরের চোখে দেখি, এখানে তোর কোনো খারাপ কিছু দেখি না। তাহলে এখন তুমি কি মনে করো যে বাসাটা লইলে ভালো হবে? আচ্ছা ঠিক আছে তাহলে নেও। তারপর আমি এই বাসাটা নেই। নেওয়ার পর আমার তো মনে করেন ভাইয়া ডিউটি 5:30টায় আমার ঘুম থেকে উঠতে হয়। এরকম যাইতে যেতে ওই ফ্ল্যাট বাসে আপনার 2 মাস চলে যায়। ওই 2 মাস ওখানে আমার চলে যায়। 2 মাস চলে যাওয়ার পর তারপর আপনার একদিন আমি শুক্রবার বাসায় আমি আমার ছেলের আমি গোসল করেছি। গোসল করে ছেলেটা বলছি কি যে ওরে একটা কিছু পড়া, ঠিক আছে? ওই ছেলেটার নাম হয়েছে আইব আলী, সেটার নাম হয়েছে আইব আলী। ওরে বললাম যে আইব আলী আমার অনেকের একটু কিছু পড়া হিন্দনে অনরে পড়াইতেছে, এই পাকে আমার ওয়াইফ দেখতেছি কি পাক করতেছে। এখন দেখি কিছুক্ষণ পরে আমি আবার বাথরুমের দরজা লাগাই নেই, তারপর দেখতেছি কি আমার ওয়াইফ নাই, ধারে নেই। পরে আমি করলাম কি দরজাটা ফাঁক করে একটু তাকাই দিয়ে যে আমার ওয়ালে একটা গ্লাস লাগানো আছে, ওই গ্লাস লাগানোর সামনে দিয়া আবার ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের সামনে ওই যে আইব আলী আমার ছেলের পোশাক পরেতেছে। তারপর আমার ওয়াইফ ওর সামনে যায় দিয়ে যে ওর গালে ধরতেছে, ওর নাকে ধরতেছে, ওর মুখের কাছে মুখ নিতেছে। আমি এটা দেখা আমার দেই আর মাথায় নষ্ট হয়ে গেল, যে হ্যাঁ আল্লাহ আমি এটা কি দেখলাম। এই আইব আলীটা কে ছিল? এই আইব আলীটা হচ্ছে আমার বাবির মামাতো ভাই, ওই যে আমার বাসায় এসেছে। রাইট। এবং ওনার সাথে আরেকজন ছিল। ওই 1 মাস থেকে চলে গেছে। আচ্ছা, এখন শুধু আইব আলী ছিল। এখন শুধু আইব আলী। বয়স কত ছিল ওর? বয়স মিনিমাম 16-17 বছর হইব। আচ্ছা ঠিক আছে, 17 কি 18 এরকমই হবে ভাই। কিন্তু ছেলেটা ওই খাটো কিন্তু লম্বা হয় না, বয়সে কিন্তু ভালোই মোটামুটি আছে, মানে খাটো লম্বা হয় নাই। তারপর আপনার এখন এটা দেখা ভাই আমার দেহি গাওয়াত কাঁপা শুরু করে দিছি, যে আল্লাহ আমি এটা কি দেখলাম, আমি এতদিন কারে বিশ্বাস করলাম। এই আমার বিশ্বাস ছিল এতদিন, আমার 12 বছরের ভালোবাসা, আমার 12 বছরের বিশ্বাস, এই আজ আমি এইটা চোখের সামনে দেখলাম, এটা আমি আজকা এটাই কি আমার দেখার বাকি ছিল? পরে আমি এটা দেখা পরে আমি আবার যখন আমার ওই পায়ে পড়ছে তখন আমি আবার দরজা চাপিয়ে দিয়ে আমি গোসল করতেছি না, ও যখন আয়া পড়ছে আমার মুখোমুখি আর দেখে লিছে। আমি বললাম যে এটা আমি কি দেখলাম? কয় কি দেখছো? আমি কি যা দেখার তো আমি দেখছি, এটা তো তোমার কাছ থেকে আমি কখনো আশা করিনি, তুমি যে এটা কি করলা এটা, ঠিক আছে? পরে দিয়ে যাওয়া আমার সাথে নগদ পল্লী মেরে নিল যে আমি কিছু করিনি। ও আমার দেওয়ার হিসেবে আমি ওর গালে ধরছি, এটা কোনো কথা হলো? তুমি ওর গালে ধরবা কেন? তুমি ওর গালে ধরবা কেন? ওর সামনে আইবুল্লাহর সামনে এরকম করতেছ? হ্যাঁ এরকম করতেছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পের অতিথি এখন দিন খালি বাড়তেছে, ক্ষণে বাড়তেছে। আপনি কি করলেন স্টেপটাকে? আইবুল্লাহ কি বাসা থেকে বের করে দিলেন নাকি ওরকমই রাখলেন? হ্যাঁ, তারপর আমি বলতেছি, তারপর আইব আলী করলো কি শুক্রবার দিন তো নামাজ পড়তে গেল গা, নামাজ পড়ে তারপর আইসে ওর কাছে আমি জিগেলাম
যে কিরে তোর সাথে আমার ওয়াইফের সাথে তোর সম্পর্ক কয়দিন থামাই, কবে কোনো সম্পর্ক নাই, কোনো কিছু না, হ্যাঁ আমার গালে ধরছে, মুড়দার মুখ আনছে, এরকমই। আমি কই একটা মানুষ তো হঠাৎ করে এরকম করতে পারে না, তোর সাথে রিলেশন আছে দেখি তো মনে হয় যে এরকম একটা করছে। তারপর ও বলছে যে না এরকম কোনো কিছু হয় নাই, তুমি কোরআন শরীফ, আমি কোরআন শরীফ সে কইতে পারুম, এমনকি আমি মসজিদে যা কইতে পারুম। ও আমার সাথে গিরা কসম সব কইতেছন। পরে আমি করলাম কি যে থাক যাওয়া রয়েছে, এটা আমি মন থেকে মুছে নিলাম, এখন আমি ওরে এনে থুয়ে আমি বাসা নিম আলাদা। পরে আমি করলাম কি হেই মাসি ওরে ওই বাসা রাইখা, ওই আইবেলের বাসা রাইখা আমি আবার একটা বাসা নিলাম, ছোট সে এক রুম সিঙ্গেল। এখন বাসা নেওয়ার পর ভাইয়া এখন আমি ফোন করলে আমার বুর কথাবার্তা চাই চলন সব চেঞ্জ হয়ে গেছে, এখন আর আগের রিয়া নাই। এখন আমি ফোন করলে আমার চিনে না। বাসা চেঞ্জ করলেন কেন? আপনি তো আগে বলে ওখান থেকে বের করে দিতে পারতেন। আমি ওরে বাড়ি করে নিয়ে ওই ওখানেই থাকবো, আমি নিজেই বাসা নিয়ে আয়া পড়ছি আরেক জায়গায়। আচ্ছা, ওরে ওখানে রাইখে আমি আয়া পড়ছি। ঠিক আছে, ওরা কইলো যে আমি যদি এখানে বাসা ছেড়ে দিই তাহলে আমার অনেক ঝামেলা হইব, বলতে আমার মাল সাবানা আছে, তো আমার যাইতে অনেক সমস্যা হইব, তাহলে তার সাথে বরং তোমরা তো না, আপনাদের সাথে সাবলেট ছিল? হ্যাঁ সাবলেট ছিল, তার সাথে বরং তোমরা আলাদা যাও গিয়া, ঠিক আছে। আর ওর ছিল জিনের ব্যবসা ভাইয়া, ওই যে যেটা বললাম জিনের ব্যবসা, ওই টাকা ওই কিন্তু অনেক টাকা মানুষের কাছে হাতে আনতো মিনিমাম প্রতিদিন। যাই হোক সেটা বড় কথা না, কথা হলো তারপরে আপনি বাসা আলাদা করার পর আপনার ওয়াইফের মধ্যে আপনি চেঞ্জ দেখলেন। হ্যাঁ, ইন দ্য মিন টাইম মাইমুনার সঙ্গে আপনার কি অবস্থা? কার সাথে? মাইমুনার সাথে। ও তো ওই যে আমার বউ কথাবার্তা বলছে, ওই তারপরে চলে গেছে, ওকে চলে গেছে, ওর কোনো ইয়া নাই, ঠিক আছে। তারপর ও আমারে এখন আমি ফোন দিলে আমার খালি উদাব উল্টা পাল্টা কথা কয়, মানে আমার চিনে না, এখন আমার ছায়াটি দেখতে পারতেছে না। বাসায় আসলে যে মানুষ আমার 3টা-4টা বাজে ফোন করে কইতো বাসায় পড়ো, ওই যে বিয়ের দাওয়াতটা থাকলে আমার বাসায় পড়তে কইতো, আমি রাত 9টা বাজে ডিউটি শেষ করে আমি ফোন দিই, কয় তোমার আইতে দেরি হলে তুমি থাইকা যাও। আমার বলতেছে যে তোমার আইতে যদি দেরি হয় তাহলে তুমি থাইকা যাও, আমি শুয়ে থাকি আমার আম্মারে নিয়ে। আমি কি না হবে বাজে 9টা, আমি আয়া পড়ুম, আমি থাকবো কেন, আমি আয়া পড়ি, কয় না তোমার আওয়া লাগবে না, তুমি থাকো। এখন আমার আইতে দিতেছে না বাসায়, ওই যে বাসা চেঞ্জ করার পর থেকে, মানে এখন ও আমার কথাই শুনতে পারতেছে না। আমি যদি ফোন করি, ফোন করে তুমি ফোন করো কি আরে কেন ফোন করো, মানে তুমি থেকে তুই তাঙ্গের ভিতরে আমার জায়গা। এখন আমার কথাবার্তা শুনতেছে না, এখন কয় তুমি এরকম সন্দেহ করে তুমি আমার এরকম মানুষের কাছে বলছো, ঠিক আছে তাহলে আমি তোমার ভাত খাবো না। আমি আবার ইন্দা ভাত খাবো না, আমার ভাত খাইবো না, এই জন্য ওখানে আমি আমার বড় ভাই ডাকাই না, ওর বাপ মা সহকারে আমার বড় ভাই সহকারে একটা মিটিং করলাম। মিটিং করার পর ওই স্টেটমেন্ট সবার সামনে কইছে যে ও আমার ভাত আর খাইতো না, মানে ও আমার সংসার করবো না, আমার এটা এটুক দেখছে দেখে আমার সারা বছর খোড়া দিব, আমার বলবো এটাই নিয়ে জরগাইবো বাসায় খালি প্রতিদিন। এখন এই কথা বলার পর আমি কইছি এটা আমি কারো কাছে বলিনি আর কারো কাছে বলবো না। এই ফাঁকে ওই যে ওই আইবালি করতো কি, আমি ওরলে বিভিন্ন জায়গায় ঘুরতাম যাইতাম না, ও কইতো কি আমি ওই মেয়েলিয়া হোটেলে ছিলাম, ওই মেয়েলিয়া ঘুরতে গেছিলাম, আমি যা মদ খাই, আমি যা জুয়া খেলাই, তারপর আমার গ্রামের বাড়ি আমি গেলে আমার বাপ মা বলে ওরে কইতো ওরে ছাইরা দিম, ওরে তালাক দিয়ে দিম, এইসব ধরনের কথা ওই আমার ওয়াইফের কানের মধ্যে বিষ ডালছে ভাইয়া। বিষ ডালনে ও আমার ওয়াইফ এখন আমারে আরো চয়ে দেখতারে না, ওই যে বিভিন্ন কথা কয়, এমনি ওই আমার সন্দেহ করতো, সন্ধ্যের উপরে এখন আবার পরে আবার ওই আমার বিভিন্ন কথা কইতাছে যে আমি হোটেলে মেয়ে নিয়ে ঘোরাফেরা করি, টাকা পয়সা নষ্ট করি, মদ খাই, এরকম করে বিভিন্ন কথা ওই ওর কানের মধ্যে ঢালছে। ঢালার পর এখন ওই আমার আরো সহ্য করতে পারতেছে না, এখন আমার কথাই শুনতে পারতেছে না। একদিন আমার ফোন দিয়ে কইতাছে যে তোমার বাইরে লিয়ে তুমি আমার বাসায় আইবা, আমাকে বাসায় আইবা। হ্যাঁ কেন আমার বাসায় দরকার আছে। পরে আমার বাইরের আমি আনি নেই, পরে আমি একদিন নিজে একলা আইছি, আওয়ার পর দেখি কি আমার কথা বাড়ি তখন তারা না, আমার মোবাইলে ফোন করলে খালি কয় তুই আরে না আবি না, আইলে তোর মানুষ দেভিডাম, তুই আরে না আবি না। আমি চিন্তা করতেছি যে আমি 12 বছর যে মানুষের সাথে ঘর করছি, এই মানুষটা আমার এরকম অবহেলা কেমনে এরকম অবহেলা করে, আমি এখন ওর কাছে কি একটা জরা পাতার মতো হয়ে গেলাম। আমি সামান্য কি দেখছি না দেখছি এটা আমি নিজে ভুল বুঝতে পারছি, যে থাক আমি এটা ভুল বুঝছি, এটা আমি ভুল দেখছি, এটা তুমি আমার ক্ষমা করে দাও, এটা আমি আর কখনো কারো কাছে কোনো গতি বলবো না, তুমি আমার ক্ষমা করে দাও। তারপরও আমার কথাটা শুনতেছে না, ও করলো কি কাপড় চুপড় নিয়ে ওর বাপের বাড়ি চলে গেল। পরে যে আমার দিয়ে ঘরের মধ্যে ভালো লাগতেছে না, পরে ওর বাপ মার দ্বারে গেছি, ওর বাপ মা সহকারে কইতাছে যে ওজন ভাত খাইবো না তাহলে আমরা তোমার কাছে আর দিব না, আমরা দিব না, তাহলে তুমি একটা যা কিছু করার করো। আমি কি করবো, আপনারা আমি যে 12 বছরের সংসার করছি, 12 বছর সংসারটা এরকম টুমকো কথা গিয়ে ভেঙে যাবে, এটা কি সম্ভব? কয় এখন সংসার করবো না, আমি কি করুম? তারপর আমি একদিন আমার শ্বশুর পাঁচ ধরে বইয়া কানিয়ে দিছি যে আব্বা আমি ওরে স্যার আমি বাঁচব না, আপনারা ওরে আমারে দিয়ে দেন, ওরে বুঝে একটু যে আমার দিয়ে দেন।
আমার একটা ছেলে আছে 4 বছর বয়স। আমি এই সংসারটা অনেক কষ্ট করে আগলে রাখছি। আজ যে সামান্য মানুষের কথা দিরা কান কথা দিরা আমার সংসারটা ভাঙা লইতেছে। আপনি ওরা আমার কাছে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। তারপরও আমি ওর কাছে ফোন দিই। ফোন দেওয়ার পরও আমার ফোন কাইটা দেয়, কথা কয় না। আমি খালি ভাবতেছি আমার একটা ছোট ছেলে আছে 4 বছর বয়স। ছেলেটা তখন কোথায়? ছেলেটা তখন ওর কাছে। তখন আমি ভাবতেছি, কি রে তুই আমার সামান্য একটা ছেলের কারণে তুই আমার এরকম করলি এখন। পরে একদিন ওর বাপের পাই তো আমি দৌড়ছি একদিন। তারপর ও রাতে হয়ে রয়েছে। তারপর আমি ওর কত কথা কই আর বুঝাইতেছি। ওর বাড়িতে গিয়ে? হ্যাঁ, ওর বাড়িতে গিয়ে ওর বাড়ির থেকে আবার আমি নিয়ে আইছি ওর বাবার ফাইটটা দূরা পর ওর বাপ আমি জোর করে নিয়ে আইছি। নিয়ে আওয়ার পরে ও আমার বাসায় থাকতেছে। এখন আমি একদিন ওর অনেক কথা কয়ে বুঝাইতেছি, দেখো আমরা 12 বছর সংসার করছি, তুমি এরকম একটা ডিসিশন নিও না, ঠিক আছে? আমাদের ছেলেটা ছোট, তুমি এরকম ডিসিশন নিও না। তারপরও কইতাছে আমি যেটা কইছি এইটাই কইছি, আমি তোমার বাদ খাই না, খামই না। তারপর আমি ওর একদিন হঠাৎ করে পায়ে দৌড়া বসি যে দেখো আমার ভুলে আছে, আমার অন্যায় আছে, আমি বুঝতে পারি না, তুমি যেরকম একটা সামান্য ব্যাপার নিয়ে এরকম করবা, তুমি আমার মাফ করে দাও, ঠিক আছে? তুমি আমার ভুলে যাবে না, আমি তোমার ছাড়া বাঁচব না। আমি তোমার ছেলের আমি অনেক ভালোবাসি, তোমরা ছাড়া আমার আর এখন কোনো কিছু নাই। তুমি যদি এই মুহূর্তে একটা কিছু করো তাহলে আমার অনেক অনেক ক্ষতি হয়ে যাবে, আমি কি নিয়ে বাঁচুম? তারপর ও আমার একদিন বলছে যে তুমি তোমার বাইরে নিয়ে আইসো। পরে আমি বাইরে নিয়ে আসিনি, আমি একলাই আইসি আর তখন দেখি যে আমার সাইকেল আর আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় গোসায় থুয়া ওই বয়ে রয়েছে। কি হয়েছে, তুমি কাপড় চোপড় গোসাই দিয়ে বয়ে রয়েছো? কয় তোমার সাইকেল আর এই তোমার ব্যাগ তুমি নিয়ে এখন এই মুহূর্তে যাও গিয়া, পিস মিলার চাইবা না। পরে এখন আমার দিকে কোজা মানাইতেছি না, আমার ছেলেটার দিকেছে একবার, ওর দিকেছে একবার। আমি কি করি এটা, আমি কি করতেছি এখন, ও কি করতেছে এখন? আমার ছেলেটা শুধু ফেরো করে আমার মুখের দিকে তাকে কান্দে। তারপর আমি ছেলেটার কোলো লিয়া সাজে বসে তুই এখন ওর বাপ মা কইতাছে যে মারুফ তুমি এখন চলে যাও, আমরা এটা বুঝাইতাছি, তুমি কটা দিন ধরে একটু অন্য জায়গায় থাকো, তারপর ওর মনটা বুঝবো যে স্বামী কি জিনিস, সংসার কি জিনিস। ও এখন মন পাগলামি করে এরকম করতেছে, তুমি কটা দিন সইরা থাকো, দেখবা বুঝবো। পরে ওর ভাবি সহকারে সবাই সহকারে আবার বুঝাইছে। তারপর আমি ওই ব্যাগ নিয়া, আমি সাইকেল নিয়া তারপর আমি চলে গেছি। এখন যাওয়ার পর দেই পিস দিয়া আমার ওয়াইফ আসতেছে। আমি অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি, তখন আমি দাঁড়িয়ে যখন দেখা যায় আমি দাঁড়িয়ে রয়েছি, তখন আবার 5 কেটে আবার সোজা বাসার দিকে চলে যায়। আমি কে দাঁড়াও আমার একটু কথা হনো, তুমি আমার একটু কথা হনো, তুমি এরকম করো না, আমার একটু কথা হনো। কোনো কথা হয় না। এলাকার মানুষ দিয়ে বুঝাইতাছি, মানুষ সবাই দিয়ে আমি বুঝাইতাছি, কয় উপরের মন্ত্রী মিনিস্টার আইলেও আমার এই সংসার করাইতে পারবো নাকি ওই, যদি বড় ম্যাজিস্ট্রেট আই হ্যাঁ আমার এই সংসার করাইতে পারবো নাকি ওই, এরকম কইতাছে। কোয়ার পর আমি কারো কাছে কোনো দাম পাইতেছি না, কারো কাছে কোনো হেল্প পাইতেছি না। এখন আমি পুরো রয়েছি, ডিউটি করতেছি, টেনশনে মাথা পুরা। যে মানুষটা 72 কেজি ওজন ছিলাম, সে মানুষটা হয়ে গেছি এখন 58 কেজি। এরকম অবস্থা, টেনশনে ভাত খেতে না, কিছু খেতে না। একদিন গাড়ি চালাইতেছি, এক স্টুডেন্ট আর এক মহিলা মায়েরা লোন ধরছি। গাড়ি চালাইতে হঠাৎ করে এক মহিলা আর একটা স্টুডেন্ট গাড়ির বাম্পারের সাথে বাজছে। পরে আমার স্যারের মেয়ে কইতেছে, আঙ্কেল আপনি ভালো করে গাড়ি চালান, টেনশন করেন না, আল্লাহ মাফ করবো, এরকম কইতাছে। ওই যে আমার বাইরে লইয়া আইতে হয়েছে। পরে আমি বাইরের কাছে গেলাম, ভাইয়া কয় কি রে কিছু শুনছোস? আমি কি না কিছু শুনি নাই তো। কয় রিয়া তো তোর ডিভোর্স দিয়ে দিছে। কে বলেছে এটা আপনাকে? এটা আমার বাড়ির কাছে ওই ফোন দিছে। আচ্ছা। ও আমার বাড়ির কাছে ফোন দিয়া তারপর কইতাছে যে আপনি আপনার বাইরে হলে আসেন, আমি আপনার বাইরে ডিভোর্স দিয়ে দিছি, আপনি একটা ঘরের গার্জিয়ান হিসেবে আপনি আয়া ডিভোর্সের কাগজটা নিয়ে যান। এই কথা হই না আমার দিই ভাইয়া আকাশ পাতাল পুরা হয়ে গেছে। কি রে আমি এটা কি বলতাছি? মানুষ খারাপ হইতে পারে, এত খারাপ হইতে পারে না? মানুষের টুঙ্কু কথা দইরা, কান কথা দইরা, সামান্য একটা ভুল হয়েছে এটা নিয়ে ওই আমার ডিভোর্স দিয়ে দিতেছে। আমি কি অপরাধ করছি একালে? আমার কি অপরাধ যে ও আমার অপরাধ পায় এরকম করতেছে? এখন আমার বড় ভাইয়ের লই আমি সেদিন আইসি, ও ডিভোর্স দিছে। আয়া ওর বাপ আমার বড় ভাইয়ের থুই আমি একলাই আয়া বলছি, ডিভোর্সের কথা হই না। আয়া ওর বাপ মার কাছে ঘরে বই আমি ওর বাপ মার সহকারে কথাবার্তা কইতাছি, কাঁদতেছি। এখন কইতাছে কয় তুমি ওরে বাতের কষ্ট দিছো, মাছের কষ্ট দিছো, ওর ঠিক মতো কাপড় চোপড় দেও নাই, তুমি অন্য জায়গায় টাকা টোকা উড়াইছো, এরকম ধরনের বিভিন্ন ধরনের কথা অজুহাত আমার দেখাইতেছে। অথচ আমি ওর কখনো কষ্ট দিইনি। ওরে যদি আমি
শাক খাইতে পারতাম, শাক খাইতো, লবণ খেলে লবণ খাইতো, কিন্তু হাসি খুশি থাকতাম। ওকে, সো ডিভোর্স দিল আপনাকে, তারপর কি হলো? ডিভোর্স দেওয়ার পরে তারপর আমার বললো, আমি এদিকে আরো মানুষ আসছে, মানুষ আওয়ার পর সবাই আমার বড় ভাই সহকারে আমার এনে বসাইলো, বসায় যে এই নাও তোমার ডিভোর্স দিয়ে দিছে, তোমাদের সংসার এখন থেকে আর হবে না, তুমি ডিভোর্সের কাগজ নিয়ে তুমি এখান থেকে যাও গিয়া। পর আমি সেখানে মানুষের কাছে, আমার শ্বশুর শাশুড়ির কাছে, সবার কাছে অনেক কান্নাকাটি করছি, ওর সাথেও কান্নাকাটি করছি, ও আমার কোনো পাত্তাই দিল না। তারপর আমার ছেলেটা আমি রাইখা ওখানে শাসায় বসে, তুই আদর টুদর করে তুই আয় পড়ছি আমার ছেলেটারে। তারপর তো ভয়ানক রকম কষ্টের একটা জায়গা, আমি বুঝতে পারছি। বাট প্রত্যেকটা সিচুয়েশনের পেছনে শক্তিশালী রিজন থাকে, যেটা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন, ভয়ঙ্করভাবে শুনছিলেন, এবং সেই রিজনের জায়গাটায় আপনারা হয়তো ওর দোষও খুঁজে পাচ্ছেন। বাট আমরা অ্যাট দ্য অ্যানালাইসিসের জায়গাটায় আমরা একটু পরে আসতে চাই, আমরা বরং স্টোরিটা কন্টিনিউ করি। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে এই তো জানুয়ারি মাসে, এটা 2019 সালের জানুয়ারি মাসে, এই কয়েক মাস আগের ঘটনা, জানুয়ারি মাসে। আচ্ছা, তারপর কি হলো? ছেলেকে মাথায় হাত দিয়ে দোয়া করে চলে আসলেন ওর বাড়ি থেকে, মানে হ্যাঁ চলে আইসি। চলে যাওয়ার পর মনকে মানাইতে পারতেছি না, কি করবো, এটা কি হয়ে গেল, যার কারণে বাপ মা ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে ঢাকা শহর ছিলাম। আমার মায়ের একটু আমি বউ নিয়ে দেখতে পারিনি ভালো করে, 2 মাস কামাই করে খাওয়াইতে পারিনি, ওর সুখী সুখ খুঁজে আমি ওর নিয়ে বাসা নিয়ে আসছিলাম ঢাকা। আজকেও আমার এরকম হঠাৎ এরকম আমার বুকে ঝুড়ি দিয়ে এরকম আমার এরকম করলো, মনে মনে বুঝতে পারতেছি না। ওর ভাই বাপ মা বোন সবাই কাঁদতেছে, সবাই ওরে খুব আদর করতো, খুব ভালোবাসতো। তারপর আমি ছেলের সাথে মোবাইলে কথা কইতে চাইলে কথা কইতে দেয় না, আমি আয়া পড়ছি আর কথা কইতে দেয় না। পরে 2 দিন পর আমি ফোন দিছি বাসায়, ফোন দিছি আর ধরছে ওর ভাবি, ধরছে আর আমি কই যে তোর রিয়া আপু কই, রিয়া আপু কই জানি গেছে, কয় আমি কই তাহলে কই আরিয়ানে কই, আমার ছেলের নাম আরিয়ানো, অনেক 2টা নাম, যেটা মন চায় ওটি ডাকি। তো আরিয়ান কই, বলছে যে আরিয়ানে ওর নানির কাছে। এখন ওরা কইছে যে তুমি যাও কয়টা দিন দেখো, তারপর আমরা এটা বুঝে শুনে ওরে ডিভোর্সের পরে, হ্যাঁ ডিভোর্সের পরে কয়টা দিন, ডিভোর্সের তো 3 মাস 10 দিন সময় থাকে কোর্ট থেকে দেয়, তাহলে তুমি কয়টা দিন সময় নাও, ওরা আমরা বুঝাইতেছি। পরে ওর বাপের আমি ফোন দিছি আর যে আব্বা ও এরকম করছে, যাও এটা কোনো সমস্যা না, আপনারা যদি একটু বুঝান শুনান তাহলে ঠিক হয়ে যাবো, আমরা সংসারটা আগের মতো করতে পারবো, সংসারটা ভাঙেন না, আপনারা ভাঙেন না সংসারটা। আমার একটা ছেলে আছে 4.5 বছর বয়স, আপনাকে একটা নাতি, আমি আপনাদের 12 বছর আসিলাম, আপনার একটা মায়া আছে, আমারও আপনার প্রতি একটা মায়া আছে, আমরা এই সংসারটা ভাঙেন না। হ্যাঁ সংসার কত বছর? এটা 12 বছর হয়ে গেছে আমাদের সংসার। 12 বছর? জি 2008 আমি বিয়ে করছি। তারপরে এরা কইতাছে আচ্ছা ঠিক আছে তুমি ধৈর্য ধরো, তুমি কাঁদো না, তুমি ধৈর্য ধরো। আমি যার কাছে ফোন দেই, ফোন দিয়ে খালি কান্দি, ওর জন্য খালি কান্দি যে ও এটা কেন করলো, ওরা আমি আগের থেকে এখন বেশি ভালোবাসতে, এখন আরো বেশি ভালোবাসতে, নিজের কাছে না থাকলে বেশি ভালোবাসাটা বাড়ে। হ্যাঁ, তারপর ভালোবাসা এখন ওর প্রতি আরো আমার বাইরে গেছে, মায়া বাইরে গেছে। তারপর আমি ডিউটিতে গেছি, এখন গাড়ি চালায় আমি আইতেছি, আমার বড় ভাই ফোন দিছে, কয় যে রিয়া কোথায় আছে তুই জানতে পারোস? আমি কই রিয়া তো ইয়াদ গেছে ওর বাইরের বাসায় গেছে। পরে কয় না রিয়া তো বাসায় নাই। কেন? কয় গ্রামের তো আমার খবর হয়েছে আয়ুব আলী রিয়া রে নিয়া দেশে চলে আইছে। আচ্ছা, তার মানে ফাইনালি আয়ুব আলীর কাছে? হ্যাঁ, কিন্তু আয়ুব আলীর সাথে ওর সাথে যে এত গভীর সম্পর্ক, এটা কিন্তু আমরা কেউই জানতাম না। আমি যা দেখছি ও ঢুকি বাসায়, তারপর আমি বাসা আলাদা করে লেছি এই পর্যন্তই। তার ওর সাথে যোগাযোগ করে না, কি করে এটি আমি কিচ্ছু জানি না, কিছু বুঝি না, কারণ আমার তো বাসা থেকে বাইর করে দিছে, এই জন্য আমি কিছু বুঝতে পারিনি। আমি কে ভাই আমি বিশ্বাস করি না, রিয়া যায় পড়বো। তারপর আমি ফোন দিছি আর কয় কি কয় ও বাইরের বাসায় গেছে, খালি বাইরের বাসা করতেছে। পর আমি করলাম আমার সাইকেল দিয়ে আবার এই মোহাম্মদপুর গেছি, ধানমন্ডি থেকে মোহাম্মদপুর গিয়া পরে যায় দিই কি আমার ছেলেটা খেলাইতেছে ওর 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 বাইশটা আছে, বাতিজি আছে, ওদের সাথে খেলাইতেছে। কিন্তু ওই রিয়া যেদিন আমি খবর পাইছি এর আগের দিন গেছে, কিন্তু আমার ওরা কেউই কয় নাই। পরে আমি দেশের থেকে খবর এসে আমার বাইরের কাছ থেকে আমি হুই না। তারপর আমি আবার ওদের বাসায় গেছি, যায় দিয়ে যে নাই। পরে আমার ওখানে কান্নাকাটি আরো ভাঙ্গা পড়লাম। ও আমারে ডিভোর্স দিছে, দেখ আমার প্রতি অন্যায় চাপাইছে, আমি ভালো না খারাপ, ও আমার সবকিছু দোষ দিছে, দেখ তাতে সমস্যা নেই, কিন্তু ডিভোর্স দিছে তাও সমস্যা নেই। কিন্তু ওর কাছে কেন গেল
এটার জন্য আপনার কষ্ট হচ্ছে? এটা হলো আমার কষ্ট। তুই ওর সাথে গেলি কেন? তুই যাইতে যাইতে তুই আরো কয়েক মাস পরে যেতি। তুই যে আমার ভাত নাই খাস, আমি তোর জোর করে খাওয়াতে পারবো না, কিন্তু তুই যে গেলি আমার এই আত্মীয় স্বজনের ভিতরে গেলি। ও দ্য থিং ইজ অনেস্ট অপিনিয়ন, বাট আপনি যদি ডিভোর্সটা এগ্রি করে নেন, এরপরে সে কার সাথে যাচ্ছে কি করতেছে সেসব বিষয় নিয়ে মাথা ঘামানোর কথা না। বাট আমাদের হিউম্যান মাইন্ডে বিষয়গুলো এরকম না, সবসময় লজিক দিয়ে কাজ করে না। ইটস 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 ঠিক আছে। পরে আমার শ্বশুরও আইসে, আয়া দেখছে যে আমি চিল্লাপাল্লা করতেছি, হাউতেস করতেছি যে তোমরা আমার বলি নাই, আর আয় বলে এটা ওরে নিছে, তুমি বলে দেশে বিয়ে করছো, বিয়ের কথা কয়ে নিছে, তোমার বউ চাইতে নিছে, তুমি বলে দেশে বিয়ে করছো, সেই দেশে বউ চাইতে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওইজন দেশে গেছে গিয়া, তাহলে এখন কি করার আছে? এখন কি আপনারা দেশে যাবেন? ওরে কি আনতে দেশে যাবেন? আমি কিন্তু এখন লঞ্চে চড়ুম। পরে আমার তো কান্নাকাটি এখন আমি আরো দ্বিগুণ বাইরে গেছে আমার কান্নাকাটি। পরে আমার ছেলেটার আমি কোলে করে ওই বাসা থেকে আমি আমার বড় ভাইয়ের বাসায় নিয়ে চলে যাই। পিছে পিছে আমার শাশুড়ি আইতেছে, শাশুড়ি আইতেছে। পরে শাশুড়ি লিয়া আমি একটা সিএনজি নিলাম, সিএনজি লিয়া ধানমন্ডি 27 পুপ মাথায় গেলাম। পুপ মাথায় গিয়ে আমার বড় ভাইয়ের বাসা থেকে আমার বড় ভাই সহকারে আবার লঞ্চে চললাম। লঞ্চে চড়া গ্রামে গেলাম। গ্রামে যাইতেছি, লঞ্চে আমার খবর দিল যে আমার বাবির ভাই খবর দিল যে এরকম রিয়া আর আয়ুব আলী এক বাড়িতে আইছে, হেন আমি দেখছি যে ওরা বিয়ে শাদী করবে। এখন তোরা কি আইতেছিস? আমি হ্যাঁ আমি আইতেছি। এখন কইতাছে যে এখন কি করবি? আমি কেমনে বিয়া ঠেকান? ও কিন্তু এটা মাথা পাগলামি করে এটা করতেছে, ওর মাথা কোন শয়তান ঢুকছে, শয়তান ঢুকে এরকম করতেছে, ও কিন্তু এটা পরে বুঝবে। এখন আপনি বিয়াটা ঠেকান, কয় বিয়াটা ঠেকাম কেমনে? এখন ওই আয়বলি কইতাছে ওরে ছাড়া হয় বাঁচবো না, ওরে ছাড়া হয় বাঁচবো না। কিন্তু ভাইয়া এখানে আয়বলির বয়সে আর আমার ওয়াইফের বয়সে একদম অনেক তফাৎ, মিনিমাম 5-7 বছর বড় ছোট। তারপর আমি রিয়ার বাগনা আছে গ্রামে, বাগনারে ফোন দিলাম। ফোন দিছি আর কইতাছি যে এরকম রিয়া এরকম বলে আবার একটা ছেলের সাথে, তাহলে তুমি একটু যা একটু আমি একটা নাম্বার দিই, নাম্বার যোগাযোগ করে ওই বাড়িতে যাই তুমি বিয়াটা ঠেকাও। আচ্ছা ঠিক আছে নাম্বার দেন। পরে আমি ওই নাম্বার দিলাম, আমার বাবির ভাইয়ের নাম্বার দিলাম। বাবির ভাইয়ের নাম্বার দেওয়ার পর উনি ফোন দিছে কথা বলছে একবার। কথা বলার পর জিজ্ঞেসে যে আপনার নাম্বার কি চামরনকে, এই কথা জিজ্ঞানোর পর উনি করলো কি ফোনটা কাটিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে বাসায় চলে গেছে। এটা হচ্ছে আমার ভাবির ভাই। ওই যে রিয়ার বাগনার এখন ফোন দিয়ে হেরে পাইতেছে না। কিরে হে খবর দিল, হে সবকিছু করলে এখন হেয়ার পাইতেছি না। পরে এখন হে করছে ওই যে আমার ভাবির ভাই মোবাইল বন্ধ করে থুয়ে গেছে কেন? উনি ভাবছে যে পুলিশ মামলা কেস টেস হবে, হে জ্বরে পড়বো, সেই জন্য ভয়ে মোবাইল বন্ধ করে থুয়ে বাসায় ঘুমাইতেছে। পরে এইভাবে আমি বাসায় গেলাম, বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর শুনছি যে ওরা একটা বাড়িতে আছে। পরে আমার বাইরে একটা বাইক লিয়া আমি গেলাম, গিয়া যায় দিই যে হে বাড়িতে নাই। পরে কি করলাম, সবাই কইতাছে যে যেটা গেছি এটার পিছনে আর দৌড়েন না, এটা চিন্তা ভুলে যান। এভাবে কিন্তু আমি আমার শাশুড়ি আর আমার বড় ভাই আমার ছেলে নিয়ে দেশে চলে গেছি। তারপরে গিয়ে আর কি আমরা খোঁজাখুঁজি করলাম, আর আমার ছেলে তো আমার সাথেই আছে এখন। ঠিক আছে, এখন আমার ভাই কইতাছে যেটা গেছে, এখন ভাই এটা নিয়ে তুই মাথা ঘামাইস না, যা গেছে, এখন এটা বাদ দে। এখন আমার শাশুড়ি আমার বাড়িতে, এখন আমার বড় ভাই কইতাছে যে আমার এটা আমার মা ভাই, কেউ কোনো আলগা কথা, কেউ কোনো খারাপ কথা বলবা না, এ আগে যেরম ছিল এখন এরম থাকবো, তোমরা এটা কিন্তু করবা না। এখন এর মধ্যে শুনতাছি যে ওই যে আয়ুব আলী আমাদের বাসায় যে যখন থাকতো তখন ওর বাপ মা নাকি ওর কাছ থেকে 3 লাখ টাকা নিছে, 3 ভরি স্বর্ণ নিছে। আচ্ছা, এখন ওরে বলে কি নষ্ট করছে, ফকির আলী তান্ত্রিক মন্ত্র দিয়ে এটি নষ্ট করে ওর মন বলে এই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিচ্ছে। এটি আর কি পরে আমরা শুনতেছি। তোর শ্বশুর শাশুড়ি ওর কাছ থেকে করে তারপর ও টাকা পয়সা নিয়ে স্টেটমেন্টটা নিয়ে তারপর সবকিছু হাতে উতিয়া এখন আর কি আয়ুব আলীর লগে আয় পড়ছে, এই স্বর্ণ অলঙ্কার এটি লয়েটে এখন আয়ুব আলী আয় পড়ছে। তারপর আওয়ার আগে আমার ওয়াইফ ফোন দিছে আয়ুব আলীরে যে তুমি যদি আজকা আইতে পারো আমার নিতে পারো নিবা, আর না হইলে আমি আইজা মারবের সাথে আমি যা ঘর সংসার করবো, ওরা যে ডিভোর্স দিছি এই ডিভোর্স আমি ক্যান্সেল করে ফেলাম। এই কথা কর পর আয়ুব আলী ওরায়া নিয়ে দেশে চলে গেছে। এটা আর কি আমরা পরে শুনলাম আর কি। ঠিক আছে, এখন আমিও দেশে, আমার শ্বশুর শাশুড়ির দেশে আর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু পাইতেছি না। তারপরে একদিন শুনলাম যে ও নাকি ওরে বিয়ে করতেছে। আচ্ছা, ওই দিন রাইতের বিয়ে শাদী হয় নাই, হের কয়েকদিন পরে শুনছে যে ওরা বিয়ে শাদী করছে, 2-3 দিন পর বিয়ে শাদী করছে। চলে যাওয়ার পর বিয়ে শাদী করার পর তারপর আমি আবার করলাম কি, আমি আর কোনো খোঁজ খবর ফোন টোন দিই না। এখন আমি ঢাকা আমার ছেলে আর আমার ওই শাশুড়ি নিয়ে গেছি না, শাশুড়ি নিয়ে আমি আবার ঢাকা
আয়া পড়ছি। আয়া আমার বাড়ির কাছে আমার ছেলের হলে আমি থাকতেছি, আমার শাশুড়িও আমার সাথে আইছে। আর পর এখন সবাই ফোন করে কইতাছে যে এটা নিয়ে আশা করিস না, এটা নিয়ে ইয়া করিস না, যা হয়েছে তা বুঝলা যা, এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করার দরকার নাই, ওর কামাই গেছি গিয়া যাওক। তারপর আয়া 2-3 দিন পর আমি ঢাকা 2-3 দিন পর শুনি যে রিয়া ওই ওর হলে বিয়া করে ঢাকা যে আইছে, আওয়ার পর একদিন পর আবার ওর বাপের বাড়ি ওই আয়া পড়ছে ওই অরে থুয়েই। ওই রিয়ারে ফোন দিছে ওর আম্মা যে তুই আমার নাতিরে, তুই জেনি থাওস বা না থাওস, তুই আমার নাতিটারে আমার আইনা দিয়া যা, আমার নাতি ওর বাপের কাছে আছে, নাতিটার আইনা দিয়া যা। ওই কইছে যে আইন লাগে, আদালত লাগে, আমি তোমার নাতি তোমার আইনা দিয়া তারপর আবার আমি আয়া পড়ব। আপনার ওয়াইফ বলেছে এটা আমার ওয়াইফ বলছে। বইলা তারপর ওর কাছ থেকে ওর কইছে যে আমি আমার ছেলের আইনা তারপর আমি তোমার কাছে আইতেছি। ওই আবার করছে কি গাড়িতে ওরে উঠিয়ে দিছে। ওই আয়া বাসায় মোবাইলটা বন্ধ করে লিছে। তারপর ওর সিম টিম সব খুলে ফেলাইছে। এখন আয়া বলে হয় অজ্ঞান। এখন আয়া কইতাছে যে আমার স্বামী কই, আমার সন্তান কই, আমার সুখের সংসার কই, আমি এটা কি করলাম, আমি কেয়ার পাল্লাই ঘুরে কি করলাম, এটা কি করলাম আমি, আমার এটা কি হয়ে গেল। এখন হাই উতাস করতেছে। এখন খালি আমি ওর জন্য যে কান্দা কানছি, এখন দ্বিগুণ কান্দা ও আমার জন্য কান্দাছে। তারপর এখন আমার ফোন দিছে আমার শাশুড়ি, রিয়ার মায়া পড়ছে, তাহলে তুমি কি করবা করুন। আমি কি করুম, ও তো ওর বিয়ে শাদী করে লাইছে, এখন ও আয়া পড়ছে, এখন আপনারা যা মানে তা করেন। কয় এখন রিয়া তো পুরো পাগলের মতো হয়ে গেছে, পাগল হয়ে গেলে আমার এনে কিছু করার নাই, এনে আমার বাপ মা আছে, সবকিছু আছে, ইয়া করে কানা করে আমি কোনো যাইতে পারব না। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনার আয়েন। আর ওর যে বিয়ে করছে, ওরে কি করছে না করছে এটা জানেন? কয় জানি না, ও দরকার ওরে ডিভোর্স দিয়ে দেবো, এখন তোমার সাথে সংসার করলে পাগল হয়ে গেছে। আমি কি এটা সম্ভব না, এটা কেমনে সম্ভব? বিয়ে ডিভোর্সের পরে 3 মাস 10 দিন সময় থাকে, এটা না যে ও আমার 3 দিন মাথায় বিয়ে করলে এখন এটা আবার ডিভোর্স দিব, আবার আমার বিয়ে করবে, এটা কি হয় নাকি? কে বলছে যে আপনার জন্য পাগল হয়ে গেছে? এটা ওর বাপ মা কইতাছে। আচ্ছা, ওর বাপ মা ওর ভাইর বউ আমার ফোন দিয়ে কইতাছেন। কয়দিন পরের ঘটনা এটা? কয়দিন ও তো কয়দিন পর? ও বিয়ে করছে 3 দিন পর, তার 3 দিন পর আর কি। রিয়া আইসে, রিয়ার মা আইসে, রিয়ার বাপ আইসে, আয় আর কি আমার ভাইয়ের সাথে কথাবার্তা বলছে যে আমার আর ভুল করে লিছি, সবাই মিলে কথাবার্তা বলছে যে আমরা ভুল করে লিছি, আমাকে অন্যায় হয়ে গেছে, আমার মেয়েরই দোষ, ঠিক আছে। বাচ্চা তখন কোথায়? আপনার কাছে? তখন আমার কাছে বাচ্চা, তখন বাচ্চা আমার কাছে, আমারই দোষ, আমি ভুল করে লিছি, ভাই আমার মাফ করে দেয়। এটা কে বলতেছে? পায়ে ধরতেছে আমার ওয়াইফ, আমার বড় বের পায়ে ধরতেছে যে ভাই আমার মাফ করে দেন, আমার অন্যায় আছে, আমার ভুলে আছে। বেশ কটা পয়েন্ট খেয়াল করবেন। হ্যাঁ, বাচ্চাটা তখন ইনার কাছে, সো আমরা নিশ্চিত না যে আসলে ভদ্রমহিলা ওনাকে লাভ করে ফিরে আসছে নাকি বাচ্চার কারণে এরকম করতেছে, এগুলো পয়েন্টগুলো খেয়াল রাখেন। হ্যাঁ, তারপর এখন কইতাছে যে আমি ভুল করে লিছি, অন্যায় করে লিছি, ভাই আমার মাফ করে দেন। এখন আমার বড় হয়ে কইতাছে তুমি যে ভুল, যে অন্যায় করছো, এই অন্যায়, এই ভুলের কোনো মাপ নেই। তুমি যদি আমার এখানে ঝাড়ু দিয়ে জোতা দিয়ে ভিডিও অন্যায় মাপ চাইতা, আমি তোমার হাসি খুশি ভাবে মাফ করে দিতাম। কিন্তু তোমার জন্য আমার ভাইটা কত কাঁদছে, তোমার জন্য কাঁদছে আমার ভাই, এই লগে আমার চোখের পানি পড়ছে, আমার বোনের চোখের পানি পড়ছে, আমার বোনের চোখের পানি পড়ছে, সবার চোখের পানি পড়ছে আমার বাইর কান্না দেখা। তুমি আমার বাইরে কোনো পাত্তাই দাও নেই। আজকে তুমি আইতেছো স্বামীর সংসার করবা, ছেলের নিয়ে যাইবা, এটি সংসার করতেছো, এটা কি তোমার অভিনয় না সত্য কথা? কয় আমার এটা সত্য কথা, আমি এটা মন থেকে কইতেছি। কয় তাহলে তুমি ওরে বিয়ে করছো, এটি কি করবা? কয় আমি ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে আমি আপনার বাইরে বিয়ে করব। কারণটা কি বলতেছিল যে 3 দিন মাত্র 4 দিন মাত্র এখানে থাকার পরে আবার সে ফিরে আসতে যাচ্ছে, এর কারণটা বলেছিল? এটা কারণটা বলেছিল ওরে নষ্ট করছে, যে আমি কি করছি এটাও বলেছে, তাবিজ কবজ করে এরকম নষ্ট করেছে। হ্যাঁ, তাহলে তুমি এখন যাও গিয়ে, আমরা এটা পরে দেখতেছি, আমার বড় ভাই বললো। পরে ওরা চলে গেছে, চলে যাওয়ার পর আমার ছেলে কিন্তু আর আমি দেইনি ওগরে, আমি আমার ছেলে দেইনি, আমার ছেলে আমার কাছে রাখিয়ে দিছি। দেওয়ার পর আমি ডিউটিতে গেছি, ডিউটি যাওয়ার পর 12টার সময় আমার ফোন দিয়ে আমার বড় ভাই কইতেছে যে আরিয়ানরে দেখতেছি না। কেন? আরিয়ান গেটের সামনে আসলে, এই ফাঁকে ওরা দেখতেছি না, ওরা মনে নিয়ে গেছে ওরা চুরি করে। পরে আমি করলাম কি, সেখান থেকে আমার আবার গাড়ি ছিল, গাড়ি দিয়ে আমি আবার এই মোহাম্মদপুর চলে গেছি, আমার শ্বশুর বাড়ি চলে গেছি। চলে যাওয়া যায় দিয়ে যে আমার ছেলে ও কাছে ওরা চুরি করে যায়, নিয়ে এসে সিএনজি দিয়া, কাউরে কোনো কথা বলে নেই। আমার ছেলে গেটের সামনে যায়, ওই চারিদিকে চাইতেছে, দেখছে যে ওর আম্মু আর ওর নানা আইসে, পরে ডাক দিছে চলে আইসে ওরা। পরে আমি যা কইলাম যে আপনারা যে চুরি ওর এরকম করে নিয়ে আইসেন, আপনারা এটা ঠিক করছেন? পরে কয়টা ঠিক করছি, ভালো ঠিক করছি। এটা ওর বাপে কইতাছে, ওর বাপে আমার কইতাছে তুই তো একটা গাদ্দার, আমার কইতাছে তুই আমার করে হেন নিয়ে মানুষের দিয়ে অপমানি করাইতাছস। আচ্ছা আমি অপমানি করালাম কি আপনি করে? আপনার মেয়ে অন্যায় করছে, এখন 2-4-5 জন তো এটা ভুল করছে, এটা তো কথা কইবি, এটা তো আমি ওনাদের শিখিয়ে দিই। এখন আমি গাদ্দারি করলাম কি? তারপর এখন কি করবো এখন এদিকে এবার বুঝে টুজে থেকে আমি আয়া পড়ছি। এখন কইতাছে যে সোনি তোমার এরকম এখন ঘর সংসার করবো, তাহলে তুমি এখন বিয়ে শাদী করো,
আমার বলতেছে। এখন আমার সবাই কইতাছে, বাপ মা সবাই কইতাছে যে তোর ছেলের মুখটার দিকে ছায়া, এখন তুই কি করবি কর। এখন আমার 4.5 বছর ছেলে, ওই বিয়া করছে, স্বামী হইব, আমিও বিয়া করলে বউ পাবো, কিন্তু আমার ছেলেটার কি অবস্থা হবে। এখন ছেলের মুখ দিক দিয়ে তাকে এখন আমার এই বউ মাইনে নিতে হবে, কিছু করার নেই। এখন সবাই আমার এরকম একটা কথা কইতাছে যে এটা এখন কি করবি তোর প্রতি সব। পরে আমি ভাবলাম যে আমার ছেলেটা তো আমি খুব ভালোবাসি, আমার ছেলেটা এতিম হয়ে যাক, আমি এটা চাই না। আমার ছেলেটা আবার আরেকটা মানুষের সাথে ইয়া করবো এসব দেখবো, ঠিক আছে। এখন এটা চিন্তা ভাবনা করলাম, করার পর আমি তারে আবার নতুন করে আমি আবার নিতে চাচ্ছি আর কি। নিতে চাচ্ছি বলতে এখন কইতাছে যে তুমি আরো বিয়ে করা লাগবে, বিয়ে করতে হবে, হ্যাঁ নতুন করে বিয়ে করতে হবে। তারপর আমি ওরে আবার নতুন করে বিয়ে করলাম আবার। হ্যাঁ নতুন করে বিয়ে করছি। রিয়াকে বিয়ে করার পরে কি হলো? রিয়াকে নিয়ে আসলেন আপনি আপনার বাড়িতে? হ্যাঁ রিয়াকে বিয়ে করার পর এখন রিয়া ওদের বাড়িতেই আছে, আসে নাই আপনার কাছে? এখনো আমার কাছে আসেনি, আমি এখনো যাইনি। আর আমি যে বিয়ে করছি এটা আমি এখন আমার বাপ মা কাউরে জানাইনি, এটা আমি কেন জানাননি? জানাই নাই। হেয়ার একটু এখানে দেখতেছে, স্বাভাবিক, আপনাকে তারা সাপোর্ট দিত না, সেই কারণে আপনি বিয়েটা করেন। হ্যাঁ আমার সাপোর্ট দিতে পারবো না, যে তুই বারবার ভুল করস কেন, তুই জানোস না শুনোস না। এরপর ওই ছেলেটা বলে 3 লাখ টাকা দিছে তোর শ্বশুরের শাশুড়িরে, স্বর্ণ অলংকার দিছে, এটির যদি এফেক্ট পড়ে তোর উপর তাহলে তুই কি করবি, এটা আর কি আমার বলতেছে। ঠিক আছে, কারণে তারা আপনার ফ্যামিলি সাপোর্ট করতো না, সেটা আপনি গোপন রেখেছেন। হ্যাঁ এটা আমি গোপন রাখছি। এখন রিয়া কি চাই? এখন রিয়া আছে সংসার করতে আগের মতো। তো ঠিক আছে, রিয়াকে আপনি নিয়ে আসেন আপনার কাছে, সমস্যা কোথায়? এখন ভাইয়া সংসার তো আমার ছেলেটার দিক থেকে আমি চাইতেছি, হ্যাঁ আমার ছেলের ভবিষ্যতের দিকে তাকে আমি চাইতেছি। হ্যাঁ তো চাচ্ছেন তো, 4 বছর বয়স আমার ছেলেটা, সমস্যা কোথায়? এখন সমস্যা আমার বাপ মা আর কি, ভাই এত বড় একটা অন্যায় করছে এটা মানতে চায় না। এখন এলাকার মানুষ বলতেছে ডেফিনেটলি আপনাদের এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপনারা যখন কোনো ঝামেলা করবেন আপনাদের ফ্যামিলি সাপোর্ট দিবে না। আমার বড় ভাই কইছে যে এই মেয়ে যদি তুই আনোস আমরা ভাই তোর তেজ করে দেবো, জায়গা জমিন কিছু পাবি না, বাপ মা সব ইয়া করে দেবে। আমি তো সেটা জানি, ঠিক আছে, এরকম ধরনের আমার কথা কইছে, কারণ তারা আতঙ্কিত আপনার জীবনে এরকম ঘটনা আবারও ঘটবে এই মেয়েটাকে নিয়ে, এই কারণে আতঙ্কিত। খুব স্বাভাবিক, কারণ জায়গা থেকে ডিসিশন নেওয়াটা খুব সহজ, কারণ তারা তো ইমোশনাল না। আর আপনার জায়গা থেকে ডিসিশন নেওয়াটা সহজ ছিল না, কারণ আপনি একটা পুত্র সন্তানের পিতা। আমার ছেলেটা দেখে তাকে এই মহিলার সঙ্গে আপনি 12 বছর যাবত সংসার করেছেন, ভালোবেসে তাকে বিয়ে করেছেন। ইটস নট অ্যান ইজি টাস্ক। আমরা জানি যে প্রেম বিয়ের পরে অন্যদিকে চলে যায়, অন্যদিকে বলতে এটা ডাইভার্ট হয়ে যায়। ডাইভার্ট ঠিক না, আমি বলতে চাচ্ছি যে মাধ্যমটা চেঞ্জ করে, কিরকম অবস্থার রূপ পরিবর্তন হয়। ভালোবাসাটা থাকে, ভালোবাসাটা দায়িত্বের মধ্যে ডাইভার্ট করে। এই মানুষটাকে আপনি হয়তো ওইভাবে ফিল করেন না যে পাশাপাশি আছে, কিন্তু যখন ওই মানুষটা আপনার পাশে থাকবে না তখন দেখবেন যে আপনি অনেক কিছুই নাই, পুরো দুনিয়াটাই ফাঁকা ফাঁকা লাগছে। সো দিস ইজ লাভ, দিস ইজ অ্যাকচুয়ালি লাভ। এখানে আপনার এই গল্পটা থেকে আমি পুরোপুরি শুনলাম, তো আমার কাছে কখনো মনে হচ্ছিল যে আজকের এই গল্পটা আমি কেন প্রচার করছি, কোনো রিজন নাই, অকারণেই, আর গল্পের মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউন নাই। বাট শেষের দিকে এসে এই 5-7 মিনিট আমার কাছে মনে হলো যে ইটস আ গ্রেট লেসন। এই ছেলের সামনে একটা অনেক বড় যেই ব্যাপার এখানে শেখার মতো, সেটা হলো যে 2-3টা জায়গা আছে। আমি প্রথম জায়গাটার যেটা আমার কাছে মনে হয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো কোনো সম্পর্কেই আসলে না গ্যারান্টেড না, লাইফ লং গ্যারান্টেড না। যে 12 বছর যাবত সংসার করছেন বা একটা মানুষকে আপনি আছেন এই মানুষটার সঙ্গে, তার মানে এই মানুষটার জীবনে আর অন্য কোনো মানুষ আসবে না, কিংবা এই মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে পারবে না। হ্যাঁ, এখানে মাঝখানে যে বিষয়টা এসছে কজ হিসেবে দেখেছে তাবিজ কজ বা কুফরি। আপনি যদি ধর্মীয় বিশ্বাসী হন তাহলে এটা আপনাকে মানতে হবে যে কুফরি করে অনেক কিছু করা যায়। তো আমি যেহেতু ওই জায়গাটায় একজন ধর্মবিশ্বাসী মানুষ, আমি আর 1 মিনিট কথা বলবো, আমি সেই জায়গাটাতে আপনাকে দিব ফ্লোর। সেই জায়গাটা থেকে আমি বিশ্বাস করি যে হ্যাঁ ঠিক আছে, এটা হয়তো বা সম্ভব হয়েছে। কিন্তু আগের বিষয়গুলো আপনি কি বলবেন, যেটা আপনি ওনার হাজব্যান্ড যেটা বলছিল আমাদেরকে, যে মারুফ, যে উনি নিজের চোখে দেখেছেন, যে কারণে বাসা চেঞ্জ করে ফেললেন। আলিনা কার কি যেন নাম ওনার, আয়ুবের সঙ্গে এরকম ব্যাপার, তো যে কারণে বাসায় চেঞ্জ করে ফেললেন, তারপরে আবার বিয়ে করে ঠিক ওদিকেই চলে গেল। তো আমি যেটা মনে করি সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল যে আমি যেহেতু বাসার মধ্যে থাকি না, সুতরাং এখানে একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে আমি বাসায় কেন আমার ওয়াইফের বাসা থাকতে দিব। এটা ছিল হাজব্যান্ডের জায়গা থেকে একটা বড় ভুল। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আরেকটা বড় ভুল, স্ত্রী থাকা অবস্থায় সে অন্য একটা মেয়ের প্রতি ফল ইন হয়েছে, মাইমুনা, এবং সে সম্পর্ক থেকে সে বের হয়ে এসেছে, কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে স্ত্রী সাথে কষ্ট পায়নি। সুতরাং ভুলের জায়গায় যদি বলেন তাহলে ভুলের জায়গাটা 2টো জায়গায় খুব মারাত্মক রকমের ভুল করেছে মারুফ। কিন্তু আপনার ফ্যামিলি কি এই 2টো বিষয় জানে, যে 2টো বিষয়ের কথা আমি বললাম, যে আপনার যে ভুলের বিষয়টা, এটা কি জানে? আমার ভুলের বিষয়টা যে আমি ওর বাসায় রাখছি,
এটা কিন্তু জানে, সবাই আমার কইতাছে। এটা জানে? হ্যাঁ। তার আগে মাইমুনার সাথে যে সম্পর্ক এটা জানে? না, এটা জানে না, এটা জানে না। তাহলে জানলে আমার মনে হয় যে ওরা আপনার ওয়াইফের প্রতি যে পরিমাণ খড়গহস্ত হয়েছে, যেই পরিমাণ আপনাকে নিয়ে ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনার ওয়াইফ নিয়ে, আমার মনে হয় না যে আপনার পিছে তারা যদি লজিক্যালি মানুষ হতো তাহলে এতটা সিদ্ধান্ত মানে টাফ সিদ্ধান্ত নিত। কজ আপনার ভাই আপনার কান্নাটাকে দেখেছে, কিন্তু সেই সময় আপনার ওয়াইফের কান্নাটা তো আপনার ভাই দেখেনি, না, তাই না? তো নিউট্রাল জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। আমাদের একটা ভয়ানক রকমের ভুল হয়ে যায় যে স্বামী স্ত্রীর ঝগড়ার সময় বা হাজব্যান্ড ওয়াইফের যেই ক্ল্যাশগুলা, সেই সময়ে তাদের নিকটাত্মীয়রা কোনো একটা পক্ষ নিয়ে নেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আজকে যারা শুনছেন তাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, আপনাদের ঘরের যদি মেয়ে হয় কিংবা আপনাদের ঘরের যদি ছেলে হয়, ধরেন আপনারা অন্য একটা পরিবার থেকে বিয়ে করে একটা মেয়ে নিয়ে আসছেন ঘরে, কিংবা আপনার ছেলেকে অন্য ঘরে বিয়ে দিয়েছেন, আমি যেটাই বলি না কেন, ভাইস ভার্সা, এদের মধ্যে কোনো সমস্যা হলে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা হলে ভুলেও একদম এক্সট্রিম পর্যায়ে না যাওয়া পর্যন্ত, ইভেন আপনারা যখন দেখলেন যে এক্সট্রিম, কখন বুঝতে পারবেন লংজিটিভিটি, লাইক কোনো একটা ডিসিশন নিয়ে ওদের মধ্যে প্রবলেম হচ্ছে এবং এই প্রবলেমটা 1 দিন 2 দিনের প্রবলেম না, এটা সমস্যার সমাধান হয় না, এই প্রবলেম নিয়ে তারা 2, 4, 6 মাস প্রায় বছরের কাছাকাছি চলে গেছে, দুজনের মুখ দেখে না এবং এটা খুব ভয়ানক আকারে ধারণ করেছে এবং এটা সমাধান হচ্ছে না, তার আগ পর্যন্ত কখনোই ভুল করেই আমার মনে হয় না এই দুইজনের কোনো একজনের পক্ষ আপনারা নেবেন। সবচেয়ে বড় ভুলটা সেখানেই হয় যখন দেখা যায় ছেলে পক্ষের লোকজন এই হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ক্ল্যাশ নিয়ে প্রথমে ছেলে পক্ষ নিয়েছে, মেয়ে পক্ষের লোকজন একটু পরে দেখা গেল যে ছেলের দেখা দেখি সে ছেলের পক্ষ নিয়েছে, বা মেয়েটা আগে পক্ষ নিয়েছে পরে ছেলেটা, এবং হয় কি দুটো পরিবার মুখোমুখি হয়ে যায়। অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডেজটা আগের জায়গায় ফিরে আসে, কিন্তু এই দুইটা ফ্যামিলির মধ্যে যে দূরত্বটা তৈরি হয়, এই দূরত্বটা আর কখনোই ঘোচে না। এটার কারণে এই পরিবারটা মানে এই হাজব্যান্ড ওয়াইফ এরা কিন্তু ভয়ঙ্কর রকমের কষ্ট পায়, দুইটা জায়গা থেকেই ভয়ঙ্কর রকমের কষ্ট পায়। এবং আমার মনে হয় এখানে সবচেয়ে ম্যাচিউর একটা হওয়া উচিত, বিশেষ করে যারা অভিজ্ঞ আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের এই জিনিসগুলোকে এসকেপ করা উচিত। ঠিক আছে, তোমাদের প্রবলেম তোমরা মিটিগেট করার চেষ্টা করো, বাকি তো আমাদের জায়গায় পরে আসো, আমরা অভিভাবক যারা আছি আমাদের জায়গাটা পরে আসো। তোমরা যদি একেবারেই সিদ্ধান্ত নিয়ে থাকো যে ফাইন তোমরা একসাথে থাকবা না, এটা একদম এক্সট্রিম লেভেলের সিদ্ধান্ত। তো ওই সিদ্ধান্তের জন্য আমাদের জানি রাষ্ট্রীয়ভাবে একটা নিয়ম নীতি আছে, ধর্মীয়ভাবেও একটা নিয়ম নীতি আছে, ফাইন। ওই সিদ্ধান্ত ফেস করার সময় ঠিক আছে আমরা দুটো ফ্যামিলি বসে মিউচুয়ালি একটা ডিসিশন নিব। কিন্তু আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি যাই বলি না কেন, আমরা আসলে এতটাই বেশি কলহপ্রিয় জাতি, ক্যাচাল ঝগড়াঝাটি এত বেশি পছন্দ করি, দুনিয়ার সমস্ত জিনিস সাইড করে দিতে পারি, কোনো জায়গায় ঝগড়া হলে সেটা দাঁড়ায় দেখা থেকে শুরু করে ওই জায়গায় নিজেকে ইনভলভ করা থেকে শুরু করে, এত কলহপ্রিয় জাতি আমরা। এবং দেখবেন যে এদের মধ্যে যখন ঝামেলাটা তৈরি হচ্ছে তখন পরিবার সেখানে ইনভলভ হয়ে যায়। সবচেয়ে বড় সর্বনাশটা কিন্তু সেটাই হয়। এর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেম, এটা হলো একটা নাম্বার। আরেকটা বিষয় যেটা আমি বলি, যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বড় ভুলটা হচ্ছিল এই মারুফের নিজের। এখন ওনার ওয়াইফ ফিরে আসতে চেয়েছে, ফাইন, আলহামদুলিল্লাহ, যেটা ঘটেছে ওয়াইফকে ফিরে পেয়েছে, সংসার করুক। এখন সেই জায়গাটায় এর সবচেয়ে বড় কনফিউশনের জায়গা যেটা হচ্ছে যে ও আসলে ওয়াইফকে নিয়ে সংসার করবে কি করবে না, কারণ ও নিজের যেই শক্ত ভিত্তির জায়গাটা, সেই শক্ত ভিত্তির জায়গাটা অনেকখানি নরম হয়ে গেছে। সেটা হলো ওর ফ্যামিলি ব্যাকআপটা ওকে দিবে না, ওকে শেল্টার দিবে না, ওকে এটা দিবে না, ওটা দিবে না, এবং সেই জায়গায় ও কি করবে। দিন শেষে আমার মনে হয় যে এই জায়গাটায় আপনার সিদ্ধান্ত নেওয়াটাই জরুরি, কারণ আপনি আপনার স্ত্রীকে এখনো অনেক লাভ করেন, ডেফিনেটলি করেন। আপনি করেন না আপনি কি লাভ না করলে 12টা বছর একটা মানুষের সঙ্গে থাকা যায় না, সেটাই। আর আপনার সন্তানের জন্য আমার মনে হয় এই ভুলগুলোকে জীবন চলার পথে একটা ভুল মনে করি আপনাদের দুজনের সামনে দিকে এগিয়ে যাওয়া উচিত। লাইফ লং চেষ্টা করেন আপনার ফ্যামিলিকেও বোঝাতে, দুজন মিলে যান, গিয়ে বলেন যে আপনারা এটা আপনাদের দুজনেরই একটা ভুল ছিল, তোমরা কেউই আমাকে ছেড়ে দিও না, তোমরা দুজনেই আমাদের কাছে প্রিয়। আপনার বড় ভাইকে ধরেন, হাত পা ধরে মাফ চান, বলেন যে আমি একটা ভুল করছি, সেও একটা ভুল করছে, বাট আমাদের সন্তানের জন্য তোমরা আমাদের দুজনকেই মেনে নাও। এখন আমার বড় ভাই কইতাছে তুই সংসার করবি, ঠিক আছে, তোর শ্বশুর শাশুড়ি যে ওর কাছ থেকে 3 লাখ টাকা নিছে, 3 ভরি স্বর্ণ নিছে, তাহলে এটা কি করবো? কিসের 3 লাখ টাকা নিয়েছে? এই যে আমার ওয়াইফ যে ওর সাথে চলে গেছে। হ্যাঁ, আমার ওয়াইফ কার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে? আমার এই যে আইবলির কাছ থেকে। কিসের জন্য 3 লাখ টাকা নিয়েছে? টাকাটা নিয়েছে আমার শ্বশুর একটু অনেক গরিব, একবার নরমাল। এটার কি কোনো প্রমাণ আছে? এটার প্রমাণ এখন ওই আইবলি কইতাছে আমার তো স্টাম্প দিয়া তারপর টাকা নিছে, টাকা টুকা নিয়া স্টাম্প আমার কাছ থেকে সব নিয়ে গেছে। সেটা আপনার ডিল না, সেটা আপনার শ্বশুরের ডিল, এটাতে আপনি চাপ নিচ্ছেন কেন? এখন আমার বড় ভাই কইতাছে যে এই টাকার এফেক্টটা যদি আমার উপর পড়ে, আমাদের উপরে, অযৌক্তিক চিন্তা করা তো কোনো